প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা মাইক্রোসফট এক্সেসের উপরে কাজ করব, যে মেইনলি আমরা ডেটাবেস ক্রিয়েশন দেখব, যে ডেটাবেস কিভাবে তৈরি করতে হয় এবং সেগুলো কিভাবে ইউজ করতে হয়। আমরা যারা বিজনেস স্টুডেন্ট তারা অবশ্যই জানি ডেটাবেসের ভূমিকা অনন্য যে কোনো ফিল্ডেই। তো আমরা যদি বিজনেসের পার্সপেক্টিভে কথা বলি, শুধু যদি একটা এক্সাম্পল দেই, লাইক ব্যাংকের কথা যদি বলি, যে অলমোস্ট 100% ব্যাংক, অর্থাৎ সকল ব্যাংকেই ইলেকট্রনিক ডেটাবেস মেনটেন করে থাকে। উইদাউট maintaining electronic database it is almost impossible to run current business। তো এটা আমরা সবাই বিলিভ করি। এখন যদি আমাদের একটা ছোট রিটেল স্টোরও হয় এবং সেখানেও দেখা যাচ্ছে যে ইলেকট্রনিক ডেটাবেস সবাই মেনটেন করে। এখন যারা অনেক লার্জ ইআরপি কিনতে না পারে, ছোট ছোট যদি সুপার শপ হয় বা নিজের ছোট অর্গানাইজেশন হয়, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে নিজেরা অন্তপক্ষে মাইক্রোসফট এক্সেস ইউজ করে সে ডেটাবেস ক্রিয়েট করে তার অর্গানাইজেশন চালাচ্ছে। সো মাইক্রোসফট এক্সেস এটা এমন না যে খুব ছোট একটা সফটওয়্যার, এটা দিয়ে অনেক ভালোভাবে ডেটাবেস তৈরি করা যায়। তো প্রথম কথা হচ্ছে ডেটাবেস কি। আমরা বিজনেস স্টুডেন্টরা অবশ্যই ডেটাবেসের এই শব্দটা শুনেছি, যদিও আমরা সরাসরি বিজনেসের ক্ষেত্রে প্রোগ্রামিং রিলেটেড কোর্স না পাওয়া পর্যন্ত এর ইমপ্লিকেশন আমরা বুঝতে পারি না। তো আমরা যদি শব্দটার মিনিং বলি, যে ডেটাবেস হচ্ছে ইটস এ কালেকশন অফ ডেটা। ডেটাবেসের বাংলা হচ্ছে তথ্য ভান্ডার। যদি বর্তমান ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ডেটাবেসের কথা বলি তাহলে হচ্ছে ফেসবুক। তো তথ্য ভান্ডার যখনই বলা হয় তার মানে সেই তথ্যগুলো অবশ্যই এমনভাবে অর্গানাইজড ওয়েতে আমাকে স্টোর করতে হবে যাতে সেই ডাটাগুলো আমি দ্রুত অ্যাক্সেস করতে পারি। তো এখন কে কিভাবে এই ডেটাগুলোকে অর্গানাইজড ওয়েতে স্টোর করবে, কী ধরনের লজিক সেখানে ইমপ্লিমেন্ট করবে, কী ধরনের রিলেশনশিপ সেখানে বিল্ড আপ করবে, তার উপরে ডিপেন্ড করবে ডেটাবেসটা কত ফাস্টার হবে, অর্থাৎ ডেটাবেস থেকে ডেটা তুলে আনা কত ফাস্ট হবে। তো এখন ডেটাবেস আমি যেটা বললাম ইটস এ কালেকশন অফ ডেটা, এতটুকু বললেই কিন্তু আসলে ডেটাবেসের ডেফিনেশন হয় না। আমরা যেটা বলি ইটস এ কালেকশন অফ ডেটা দ্যাট শুড বি লজিক্যালি অর্গানাইজড। এই যে লজিক্যাল শব্দটা বলা হলো, যে লজিক্যালি অর্গানাইজড, এটা আমরা যদি বোঝাতে চাই অনেক কথা বলতে পারবো, তারপরেও আমরা সিম্পল হইতে এখানে আমরা বোঝানোর চেষ্টা করব লজিক্যালি অর্গানাইজড বলতে কি বুঝি। তো ডেটাবেসের আরেকটা নর্মাল কনসেপ্ট হচ্ছে যে আমরা একটা টেবিলকে একটা ডেটাবেস বলি। সো একটা টেবিল নিয়ে আমরা এমএস ওয়ার্ডে অথবা এক্সেলে কম বেশি সবাই কাজ করছি, বাট এমএস ওয়ার্ডের বা এক্সেলের যে টেবিল তার সাথে আমাদের এই মাইক্রোসফট এক্সেসের যে টেবিল তৈরি করব তার মধ্যে হিউজ একটা ডিফারেন্স আছে। সেটা আমরা কাজ করতে গিয়ে বোঝার চেষ্টা করব। আপাতত মনে করি ডেটাবেস হচ্ছে ইটস এ কালেকশন অফ টেবিলস, অর্থাৎ অনেকগুলো টেবিল মিলে ডেটাবেস হতে পারে, অথবা সিম্পলি একটা টেবিল একটা ডেটাবেস হতে পারে। তো আমরা এখানে থিওরিটিক্যাল কথাবার্তা বললে অনেক কথা বলতে পারবো, আমি জাস্ট প্র্যাকটিক্যাল পার্টে গিয়ে থিওরি পার্টটা কিছুটা বোঝানোর চেষ্টা করব। তো আমরা শুরুতেই মাইক্রোসফট এক্সেস যখন ক্লিক করলাম, এরপর আমাদের যে এনভায়রনমেন্টটা আসছে এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ডেটাবেস ক্লিক করব। সো আমি ব্ল্যাঙ্ক ডেটাবেস যদি ক্লিক করি, ডাবল ক্লিক যদি করি, তাহলে আমরা অবশ্যই একটা ব্ল্যাঙ্ক ডেটাবেস আমাদের পেয়ে যাব আমাদের সামনে। আমরা দেখতে পাচ্ছি একটা ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখানে যে ডেটাবেস আমাদের এখানে দেখতে পাচ্ছি, একবারে যদি টপে দেখি যে ডেটাবেস 1। এখন শুরুতেই আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ডেটাবেস একটা নাম দিতে পারি। যদি আমরা এটা ডাবল ক্লিক করার কারণে ডেটাবেস 1 নামে অটোমেটিক সেভ হয়ে গেছে। আমরা যদি এগেন যাই, যে ফাইল, দেন হচ্ছে নিউতে গেলে যে ব্ল্যাঙ্ক ডেটাবেস যদি আমরা ক্লিক করি, এইখানে এই যে ব্ল্যাঙ্ক ডেটাবেস ফাইল নেমটা আমাদেরকে দিতে হবে এবং সেটা কোথায় সেভ হচ্ছে এখানে দেখা যাচ্ছে, সি ইউজার্স বুলবুল ডকুমেন্টস। আমরা চাইলে এটা চেঞ্জ করে নিতে পারবো। সো আমি এখানে ডেটাবেসের নাম দিচ্ছি সাপোজ স্টুডেন্ট, দেন আমি ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলাম, তাহলে আমাদের একটা ডেটাবেস তৈরি হলো। এইবার যদি টপে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি ডেটাবেসের নাম হচ্ছে স্টুডেন্ট। তো আমি এই যে আলোচনাটা আমরা করতে যাচ্ছি সেই আলোচনাটা আমরা একটা এক্সাম্পল আকারে একটা শিট তৈরি করে আপনাদের সাথে আমি একটু আগেই শেয়ার করেছি। তো এইখানে যদি আমরা একটু তাকাই, যে আমরা বলছি যে ক্রিয়েট এ ডেটাবেস নেমড স্টুডেন্ট। তো আমি সোফার এই এতটুকু কাজই করেছি, যে একটা ব্ল্যাঙ্ক ডেটাবেস তৈরি করেছি, তার নাম দিয়েছি স্টুডেন্ট। নাম দেওয়া মানে হচ্ছে এই নাম দিয়ে সেভ করা। এরপরে বলা হচ্ছে যে ক্রিয়েট এ টেবিল নেমড ইনফরমেশন আন্ডার দ্য ডেটাবেস স্টুডেন্ট। তার মানে আমরা এখন একটা টেবিল তৈরি করব, যে টেবিলের নাম দিব হচ্ছে ইনফরমেশন, এবং এই টেবিলটা আমরা সেখানে ক্রিয়েট করার চেষ্টা করব এবং তার মধ্যে ভ্যালুগুলো স্টোর করার চেষ্টা করব। তাহলে আমরা যদি ডেটাবেজে ফেরত যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অল অ্যাক্সেস অবজেক্ট, যেই নেভিগেশন
বারটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি বাই ডিফল্ট টেবিল 1 আছে। তো আমরা যদি টেবিল 1 এর উপর মাউসের রাইট বাটন ক্লিক করি, এখানে ওপেন দেখতে পাচ্ছি, ডিজাইন ভিউ দেখতে পাচ্ছি। যদি আমরা ডিজাইন ভিউতে যাই তখনই আমার টেবিলের একটা নাম চাইবে যে আমি টেবিলের নাম কি দিব। আমি দিলাম না, আমি এটা ক্লোজ করলাম। অথবা আমরা যদি ভিউতে যাই, ভিউতে গেলেও আমরা পাবো ডিজাইন ভিউ। সো ভিউতে দুইটা ভিউ আছে, ডেটা শিট ভিউ আর হচ্ছে ডিজাইন ভিউ। আমি যে ডিজাইন ভিউতে যাই এগেন সেম যে টেবিলের নাম চাচ্ছে। সো আমাদের এখানে যেই স্যাম্পল এক্সাম্পলটা দিয়েছে, আমরা বলছি একটা টেবিল তৈরি করতে হবে যার একটা নাম দিতে হবে, সেই নামটা হবে ইনফরমেশন। সেই অনুসারে আমরা এখানে টেবিলের নামটা দিতে পারি। আমি দুইটা ওয়ে দেখালাম, যে যেভাবে খুশি কমফোর্টেবল ফিল করি সেভাবে আমরা দিতে পারবো। আমি টেবিল 1 এর উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে ডিজাইন ভিউতে যাচ্ছি এবং নাম দিচ্ছি ইনফরমেশন। তো যখনই আমরা ইনফরমেশন দিলাম, আমরা দেখতে পাচ্ছি লেফট সাইডে ইনফরমেশন নামে একটা টেবিল, এবং এখানে একটা টেবিলের স্ট্রাকচার লেখার জন্য আমাদের একটা স্ক্রিন আমাদের সামনে আসছে যেখানে দেখাচ্ছে ফিল্ড নেম এবং ডেটা টাইপ। আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করি, দেখেন ওপেন এবং ডিজাইন ভিউ। যদি ওপেনে যাই তাহলে ওপেনে গেলে এখন পর্যন্ত আমাদের কিছু নাই, কিছুই দেখাচ্ছে না, শুধু আইডি বাই ডিফল্ট দেখাচ্ছে। রাইট বাটন ক্লিক করে ডিজাইন ভিউতে যাচ্ছি, এখানে দেখাচ্ছে ফিল্ড নেম আর হচ্ছে ডেটা টাইপ। তো এটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে যে ফিল্ড নেম ডেটা টাইপ বলতে কি বুঝি। আমরা যে এক্সাম্পলটা এখানে দিয়েছি, এই প্রত্যেকটা কলামের যে টপ যে নামগুলো আছে, লাইক এসআইডি মানে স্টুডেন্ট আইডি, এস নেম মানে স্টুডেন্ট নেম, প্রোগ্রাম, জেন্ডার, ফিস এবং পেজ, এইগুলো হচ্ছে ফিল্ড নেম বা ফিল্ড টাইটেল। তাহলে এখানে আমার কলাম আছে কয়টা? 6টা। তো 6টার জন্য আমার কিন্তু 6টা ফিল্ড টাইটেল আছে, যেগুলোকে আমাকে এই ডেটাবেজে যখন যাচ্ছি এখানে বলতে হবে ফিল্ড নেমের অধীনে এগুলো লিখতে হবে যে কতগুলো টাইটেল আমাদের আছে বা ফিল্ড নেম আছে। এবং এই প্রত্যেকটা ফিল্ডের অধীনে, দ্যাট মিনস প্রত্যেকটা কলামের মধ্যে কি ধরনের ডেটা আমি স্টোর করতে পারবো সেগুলো আমাকে বলে দিতে হবে, টাইপ বলতে হবে। যেমন এটা যদি আমরা চিন্তা করি এসআইডি, এখানে যেটা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে নাম্বার হতে পারে, নাম্বার নাও হতে পারে। যদি আমরা এখানে বিবিএ বা এমবিএ লিখি তাহলে টেক্সট হয়ে যাবে। এখানে যেমন এস নেম, এটা টেক্সট। এখন টেক্সটের আবার দুইটা ক্যাটাগরি আছে, শর্ট টেক্সট এবং হচ্ছে লার্জ টেক্সট। তো সেটা আমরা একটু পরে দেখব। প্রোগ্রাম আমি এখানে জাস্ট স্যাম্পল হিসেবে এমবিএ রেখেছি। জেন্ডার মেল ফিমেল জাস্ট এম এবং এফ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। ফিস কতগুলো স্যাম্পল ডাটা নিয়েছি যেগুলো আমরা বলবো কারেন্সি। তো এই টেবিলটা আমরা প্রথমে স্ট্রাকচার তৈরি করব, পরবর্তীতে আমরা ডেটা এন্ট্রি করব। তো স্ট্রাকচার তৈরি করার জন্য আমার একটা টেবিলের মধ্যে যতগুলো কলাম থাকবে এই কলামের টাইটেলগুলো হচ্ছে ফিল্ড নেম। তাহলে আমরা এস আইডি এস নেম এগুলো এখন লেখার চেষ্টা করব। তাহলে আমি প্রথমেই এস আইডি লিখলাম। এবার যদি আমি ডাউন অ্যারোতে, কিবোর্ড থেকে ডাউন অ্যারো দিয়ে নিচে আসবে অথবা মাউস দিয়ে ক্লিক করলে নিচে আসবে। এখন এস আইডি যদি আমরা মনে করি যে আগে ফিল্ডের টাইটেলগুলো লিখে নিব সবগুলো, তারপরে আমি ডেটা টাইপ দিব, সেটাও দিতে পারি। অথবা যদি মনে করি না অ্যাট এ টাইম চেঞ্জ করে যাবো, সেটাও হতে পারে। তো আমি প্রথমেই ফিল্ডের নেমগুলো দিয়ে যাচ্ছি, এস আইডি এস নেম, দেন হচ্ছে আমাদের প্রোগ্রাম, এরপর হচ্ছে জেন্ডার, এরপর হচ্ছে ফিজ এবং লাস্টেরটা হচ্ছে পেজ। সো মেবি আমাদের এই 6টা ফিল্ড আছে, 6টা কলাম আছে। সো আমি 6টা কলামের টাইটেলগুলো এখানে টাইপ করলাম। টাইপ করার পরে এখানে অটোমেটিক কিছু ডেটা টাইপ দেখাচ্ছে। তো আমি এস আইডি বরাবর ডেটা টাইপে যদি যাই, এখানে ড্রপ ডাউন অপশন আছে, ক্লিক করলে পেয়ে যাব। যদি আমি মনে করি অটো নাম্বার রাখবো, অটো নাম্বার মানে হচ্ছে যে 1 থেকে শুরু হবে এবং সিকুয়েন্সিয়ালি 1 2 3 4 এগুলো আসবে। যদি মনে করি না অটো নাম্বার না, আমি নাম্বার নিব অথবা শর্ট টেক্সট নিব, যে কোনটা আমরা নিতে পারি। আমি শর্ট টেক্সট নিলাম। এস নেম, আচ্ছা শর্ট টেক্সট সম্পর্কে আরেকটু বলে আসি, এখানে ম্যাক্সিমাম ক্যারেক্টার সাপোর্ট করবে 255। তো এখন যদি মনে হয় যে আমার একটা স্টুডেন্ট আইডি 10 ডিজিটের বেশি হবে না, তাহলে আমি এখানে চাইলে 10 লিখে দিতে পারি ফিল্ড সাইজে। যদি মনে করি না 20 ডিজিটস ম্যাক্সিমাম, তাহলে সেটাও লিখতে পারি। আর যদি মনে করি না ডিফল্ট যেটা আছে 255 সেটা থাকবে, সেটাও রাখতে পারি আমরা। তাহলে আমাদের এস আইডি আমি শর্ট টেক্সট দিলাম, এস নেম এটাও শর্ট টেক্সট রাখি, 255 থাক, আমি চেঞ্জ করলাম না। প্রোগ্রাম, সো প্রোগ্রাম আমাদের এখানে যেটা দেখতে পাচ্ছি এক্সাম্পল যে 3টা ক্যারেক্টার মাত্র। সো আমি যদি মনে করি 3 ক্যারেক্টার্স দিয়ে দিব তাহলে সেটা দিতে পারি। অথবা যদি মনে করি যে না আমরা পরবর্তীতে চেঞ্জ হতে পারে বা আমি একটু বেশি করে দিব, এখানে 255 তো হাইয়েস্ট, আমি চাইলে মনে করলাম যে প্রোগ্রাম নেমটা 10 ক্যারেক্টার্স হতে পারে ম্যাক্সিমাম, দিয়ে দিলাম। জেন্ডার, জেন্ডারের ক্ষেত্রেও টেক্সট, কিন্তু জেন্ডারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা ক্যারেক্টার। এখানে নিচে আরও কিছু ইনস্ট্রাকশন আছে, সেগুলো আমি একটু পরে আসতেছি। এরপরে আমাদের ফিসটা কি হবে? অবশ্যই কারেন্সি হবে, এবং পেইড এটাও কারেন্সি হবে। এখন এখানে অনেকগুলো অপশন আছে, যে কোনো একটার উপরে ক্লিক করলে আমরা দেখতে পারি। যেমন
আছে ডেট এন্ড টাইম, আছে ডেট টাইম এক্সটেন্ডেড, কারেন্সি, অটো নাম্বার, ইয়েস নো, কোয়েলি অবজেক্ট, হাইপারলিঙ্ক, অনেক কিছুই আছে। সো আমরা প্রয়োজনে যেটা দরকার সেগুলো আমরা ইউজ করব। এখানে যে এনভায়রনমেন্টটা, এখানে সর্বশেষ এখানে একটা কলাম দেখতে পাচ্ছি ডেসক্রিপশন, এখানে আমরা দেখতেই পাচ্ছি অপশনাল। সাপোজ এসআইডি, এটার মিনিং কি আমার মনে হতে পারে যে কিছুদিন পরে ভুলে যেতে পারি, যদি মনে করি এটা সম্পর্কে আমি একটা ডেসক্রিপশন এখানে লিখে রাখবো যে জাস্ট বোঝার জন্য, তাহলে আমি লিখে রাখতে পারি, এটা অপশনাল। অথবা এর চাইতে বড় কোনো ডেসক্রিপশন এখানে আসতে পারে, যে আমি একটা প্রোগ্রাম এখানে কি হবে বা ডিটেলস বা ফিস এটা কি অনুসারে আসতেছে, কোনো রুলস টুলস আমি এখানে লিখবো কিনা জাস্ট নিজের জানার জন্য, বোঝার জন্য পরবর্তীতে, সেটা আমি চাইলে লিখতে পারি। এখানে দেখতেই পাচ্ছি অপশনাল। সো আমি এখানে আপাতত আর কিছু লিখতে চাচ্ছি না। এবার আসি যে আমাদের যেই এক্সাম্পলটা এখানে দেয়া ছিল, সেই এক্সাম্পলটার মধ্যে কি কি বলা আছে। এখানে ডেটা টাইপ বলা আছে, এসআইডি হচ্ছে নাম্বার, আমি যদিও শর্ট টেক্সট দিয়েছি। এস নেম এবং প্রোগ্রাম দুইটাই বলছে শর্ট টেক্সট, দ্যাট মিনস এস নেম এবং প্রোগ্রাম দুইটাই হচ্ছে শর্ট টেক্সট, আমরা সেট করেছি। ফিস এবং পে দুইটাই বলছে কারেন্সি, আমরা কারেন্সি সেট করেছি। জেন্ডারের ক্ষেত্রে যেটা বলছে সেট এম অর এফ ইউজিং লুকআপ উইজার্ড। সো এতটুকু আমি শেষ করে তারপর আপনাদেরকে সুযোগ দিব কথা বলার। তো জেন্ডারটা আমরা সেট করি। এখানে জেন্ডার যে ফিল্ডটা আছে অবশ্যই সেই ফিল্ডের বরাবর যেই ডেটা টাইপটা আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ড্রপ ডাউনে যাব, এই যে লুকআপ উইজার্ড। যখনই আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে যে অপশন আসবে একটু পড়বো অবশ্যই। এখানে দুইটা অপশন আছে, যে আই ওয়ান্ট দ্য লুকআপ ফিল্ড টু গেট দ্য ভ্যালুস ফ্রম অ্যানাদার টেবিল অর কোয়েরি। যদি আমাদের অন্য টেবিল থাকতো সেই টেবিল থেকে যদি কোনোটা তুলে আনতে চাই তাহলে আমরা এটা করব। কিন্তু আপাতত আমরা এম অর এফ যেটা আমরা লিখে দিতে চাই, এখানে অপশন আছে আই উইল টাইপ ইন দ্য ভ্যালুস দ্যাট আই ওয়ান্ট, অর্থাৎ আমি যেটা চাই সেটা টাইপ করব। এই কারণে আমি সেকেন্ড অপশনে গেলাম। দেন নেক্সট, এখানে নাম্বার অফ কলামস কয়টা দরকার, যদি আমি বাড়াতে চাই বাড়াতে পারবো, আমার আপাতত একটা দরকার। এখানে কলাম 1 আমি কি চাই, মেল চাই আর চাই হচ্ছে ফিমেল, দ্যাট মিন্স এফ, এই দুইটা অপশন চাই আমি, ড্রপ ডাউনে আসবে। তো আমি নেক্সট দিয়ে যাচ্ছি। এখানে যদি মনে হয় যে ডু ইউ ওয়ান্ট টু লিমিট এন্ট্রিজ টু দ্য চয়েসেস, যদি আমরা চাই যে এই দুইটার বাইরে অন্য কোনো এন্ট্রি যাবে না, অর্থাৎ আমরা লিখতে পারবো না, তাহলে অবশ্যই আমরা লিমিট টু লিস্ট দিব। এখানে আপাতত আমরা মাল্টিপল ভ্যালুস অ্যালাউ করবো না, আমি ফিনিশ দিয়ে দিচ্ছি। এই ফিনিশ দেওয়ার পরে এখানে মেল ফিমেল যে অপশনগুলো আমরা সেট করলাম এখানে কিন্তু দেখা যাবে না, যখন আমরা ডেটা এন্ট্রি দিতে যাব তখন দেখা যাবে। তো আমি আপনাদেরকে সুযোগ দিচ্ছি যদি কারো কোনো কোশ্চেন থাকে। সো ফার আমরা চাইলে একটু ডিসকাশনে যেতে পারি, দেন আমরা ফার্দার প্রসিড করব। যদি কারো কোনো কোশ্চেন থাকে প্লিজ। আচ্ছা, থ্যাংক ইউ। লুকআপ উইজার্ড নিয়ে একটু কথা বলতে হবে, এই তো। আর কারো কোনো কোয়েরি? থ্যাংক ইউ জরুল, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এই জেন্ডারের ক্ষেত্রে আমরা যদি এখানে এক্সাম্পলটা দেখে আসি, জেন্ডারের ক্ষেত্রে যে রুলসটা বলছে, রুলস না, যে অপশনটা বলা আছে ডেটা টাইপের ক্ষেত্রে, যে আমরা এম অর এফ সেট করতে চাই ইউজিং লুকআপ উইজার্ড। অর্থাৎ লুকআপ উইজার্ড মানে হচ্ছে যখন আমি ডেটা এন্ট্রিতে যাব এটা ড্রপ ডাউন অপশন আকারে আসবে। সাপোজ আমরা অনেক সময় কোনো রেজিস্ট্রেশন করতে গেলে কান্ট্রি নেমটা ড্রপ ডাউন আকারে পাই, লাইক বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এভাবে ড্রপ ডাউন আকারে পাই। তো এখানে আমি চাচ্ছি মেল ফিমেল লিখবো না, যখন আমি ডেটা এন্ট্রি দিব আমার কাছে অপশন আসবে, আমি শুধু ক্লিক করব, বসে পড়বে। সো যখনই অপশন সেট করতে চাইবো তখনই লুকআপ উইজার্ডে আমাকে যেতে হবে। তবে লুকআপ উইজার্ডের শর্ত হচ্ছে অবশ্যই আমার ডেটা টাইপটা টেক্সট হতে হবে, ডেটা টাইপটা টেক্সট হতে হবে। এবং এখানে যে আমরা সেট করছি এটা কিন্তু এখানে বোঝার উপায় নাই, আমাকে সেট করতে হবে। এটা আমি বুঝি, আমি আরেকবার দেখাই। লুকআপ উইজার্ড যাব, এখানে আমি যে এক্সাম্পলটা নিয়ে আসছি এক্সাম্পল অনুসারে আমরা নিজেরা লিখতে চাই এম অর এফ সেট করতে চাই। এখন যদি কেউ মনে করি না স্যার আমি মেল অর ফিমেল দুইটা পুরোটা লিখতে চাই, তাহলে সেটাই লিখে দিব অপশনে, আমি চাচ্ছি এম আর এফ। তাহলে আমরা এখানে যেটা করব, আই উইল টাইপ ইন দ্য ভ্যালুস দ্যাট আই ওয়ান্ট। আর যদি এক্সিস্টিং কোনো টেবিল বা কোনো কোয়েরি করা থাকে সেখান থেকে যদি ডেটা নিতে চাই তাহলে অবশ্যই উপরেরটা আসবো, যখন নেক্সট কোনো প্রজেক্টে আসবো তখন আমরা এটা অবশ্যই দেখাবো। আপাতত আমরা টাইপ করতে চাই নেক্সট। এখানে নাম্বার অফ কলামস একটাই আপাতত, কারণ মেল ফিমেল লিখতে গেলে একটা কলামই যথেষ্ট হচ্ছে। সো আমি কলাম 1-এ প্রথম লিখে দিচ্ছি এম, এরপরে আমি দ্বিতীয়টাতে লিখে দিচ্ছি এফ। এখন যদি কেউ মনে করি স্যার মেল না লিখে আমি পুরোটা লিখবো, যদি মনে করি এটা দেখাতে চাই তাহলে দেখাবো, যেটা দেখাবো সেটাই আসবে। সো অপশন যদি আমরা আরো বাড়াই সাপোজ যদি বলি আদার, তাহলে তিনটা অপশন হলো। সো এখন নেক্সট, এখানে লিমিট টু লিস্ট, এরপরে ফিনিশ। সো এখানে কিন্তু বোঝার উপায় নেই আমরা সেট করছি কি করি নাই, যখন ডেটা এন্ট্রিতে যাব তখন আমরা বুঝবো। জহিরুল কি ক্লিয়ার ব্যাপারটা? ওকে, থ্যাংক ইউ সো মাচ।
এবার আসি আমরা কুইক এখানে, তারপরে যে পার্টটা আছে যে সেট এস আইডি অ্যাজ এ প্রাইমারি কি। প্রাইমারি কি খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, যে আমাদের কেন ডেটাবেস বা কেন টেবিল ওয়ার্ড এবং এক্সেল থেকে ডিফারেন্ট, সেটা হচ্ছে এই কারণে যে প্রাইমারি কি কারণে আমরা যেই ডেটাবেস তৈরি করব সেখানে ইউনিক ইনফরমেশন হতে হবে, অর্থাৎ একটা টেবিলে একজনের ইনফরমেশন দুইবার যাবে না, দ্যাট মিনস ডুপ্লিকেট হবে না। তো এই ডুপ্লিকেটটা প্রোটেক্ট করার জন্য আমাদের প্রাইমারি কি ইউজ করতে হবে। আমরা মনে হয় ডিসকানেক্টেড হয়ে যাব, আমরা মনে হয় পরের সেশনে এসে এই কথাটা বললে। ওকে, আমি আবারও স্বাগত জানাচ্ছি। আমরা ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। তো আমরা যে অবস্থায় ডিসকানেক্টেড হয়েছিলাম, যে আমরা লুকআপ উইজার্ড নিয়ে কথা বলতেছিলাম এবং এরপরে আমরা প্রাইমারি কি নিয়ে কথা বলতেছিলাম, যে প্রাইমারি কি ডেটাবেজের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে। এবং প্রাইমারি কি বলতে যেটা আমরা বুঝি, যে আমাদের যতগুলো ফিল্ড থাকবে সেই ফিল্ডগুলোর মধ্যে এমন একটা ফিল্ডকে আমরা চয়েস করব যেটা কখনোই ডুপ্লিকেট হবে না। যেমন যদি আজকে ক্লাসে বলি যে আমরা যারা জয়েন করেছি এই ক্লাসে একজনের আইডি কি আরেকজনের সাথে মিলবে? এই ক্লাসে যারা আমরা জয়েন করেছি একজনের আইডি কি আরেকজনের সাথে মিলবে? অবশ্যই মিলবে না। কিন্তু একজনের নাম আরেকজনের নামের সাথে মিলতে পারে না? তাহলে দুইটা এক্সাম্পল বললাম, আইডি আর নেম। এখন ডেট অফ বার্থ যদি আমরা এখানে নাই, আমাদের প্রয়োজনে আমরা ডেট অফ বার্থ অ্যাড করতে পারবো, তো ডেট অফ বার্থ তো মিলে যেতে পারে, পারে না? সো আমার এখানে যেমন 6টা ফিল্ড নেম আছে, এসআইডি, এস নেম, প্রোগ্রাম, জেন্ডার, ফিস, পেইড। আমার এস নেম মিলে যেতে পারে, প্রোগ্রাম মিলে যেতে পারে, জেন্ডার মিলে যেতে পারে, ফিস মিলে যেতে পারে, পেইডও মিলে যেতে পারে। তো আমাকে এমন একটা ফিল্ড চয়েস করতে হবে যেটা কারোর সাথে কারো মিলবে না। তো এখন যদি মোবাইল নাম্বার দেই, মোবাইল নাম্বারটা হয়তো বা কারোর সাথে কারো মিলবে না, এমন হতে পারে। যদি সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকে বা টিন নাম্বার থাকে বা আমাদের এনআইডি নাম্বার থাকে, কারোর সাথে কারো মিলবে না। সো এমন কিছু ফিল্ড আমাকে চুজ করতে হবে, প্রয়োজনে একটা অথবা একের অধিক। তো একের অধিক আসলে সেটাকে আবার কম্পোজিট কি বলে সেটা আমাদের আজকের লেকচারে নাই, আজকের ক্লাসে শুধু প্রাইমারি কি। তো আমাদের এখানে যতগুলো ফিল্ড আছে আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা আমার ইউনিক হবে। তো আমরা এখানে বলেই দিয়েছি আজকের প্রজেক্টে যে আমাদের এসআইটা প্রাইমারি কি। তো বাই ডিফল্ট আমরা যেহেতু প্রথম ঘরটাতে এসআইডি লিখছি, বাই ডিফল্ট প্রথম ঘরটাই প্রাইমারি কি সেট করা আছে। এখন এমন হতে পারে, জাস্ট বোঝানোর জন্য বলতেছি, যে মনে করলাম যে আমরা এস নেমটা প্রাইমারি কি হবে, তাহলে কি হবে? এস নেমের ঘরে এসে রাইট বাটন ক্লিক করতে পারি, প্রাইমারি কি, অথবা এস নেমের ঘরে ক্লিক করে যেখানে প্রাইমারি কি অপশন আছে, তাহলে দেখেন চেঞ্জ হয়ে গেল, এসআইডি থেকে চলে আসছে এস নেমের ঘরে। এটা তো আসলে ঠিক হলো না, হলো কি? তাহলে আমরা চেঞ্জ করতে পারি, এটা বুঝালাম। কারণ আমি যে ফিল্ডগুলো লিখবো এমন হতে পারে আমার লাস্ট ওয়ানটা চুজ করার প্রয়োজন হতে পারে বা সেট করার প্রয়োজন হতে পারে এস প্রাইমারি কি হিসাবে। তো বাই ডিফল্ট এখানে এসআইডিতে ছিল, যেহেতু আমরা এসআইডি প্রথম ঘরে লিখছিলাম। তো এখন আমি চেঞ্জ করে দিয়ে দিচ্ছি এখানে প্রাইমারি কি। তো আমি যে কোনটাতে ক্লিক করে কিন্তু চেঞ্জ করতে পারবো। মাল্টিপল প্রাইমারি কিও নেওয়া যায়, বাট আপাতত আমাদের এখানে একটাই প্রাইমারি কি। আবারও বলি, প্রাইমারি কি যেটা প্রোটেক্ট করবে, আমরা যদি এমএস ওয়ার্ডে একটা টেবিল তৈরি করি, সেই টেবিলে যদি একটা আইডি 10 বার লিখি, এমএস ওয়ার্ড কখনোই আমাকে মেসেজ দিবে না যে ডুপ্লিকেট হয়েছে, দিবে কি? এক্সেলেও যদি একটা আইডি আমি 10 টাইমস লিখি, কখনোই সে বলবে না ডুপ্লিকেট হচ্ছে, বলবে? কিন্তু ডেটাবেস বলবে যে ডুপ্লিকেট হচ্ছে এবং আমাকে ডেটা এন্ট্রি দিতে দিবে না। এই কারণে বলা হচ্ছে ইউনিক হবে, যে প্রত্যেকটা রেকর্ড ইউনিক হবে। এখন রেকর্ড একটা শব্দ বললাম নতুন। তো ডেটাবেস যে টেবিলটা, টেবিলের মধ্যে যে ইনফরমেশনগুলো থাকে সেগুলোকে বলে আমরা রেকর্ড। যে টেবিল হচ্ছে ইটস এ কালেকশন অফ রেকর্ডস। এবং একটা রো, সেটা যত বড়ই হোক, একটা রোতে যত ইনফরমেশন থাকবে এটা একটা রেকর্ড রিপ্রেজেন্ট করে। সো একটা টেবিলে যদি 40 জনের ডেটা থাকে, আমরা বলি 40টা রেকর্ড আছে। তো আমরা টেবিলের জাস্ট স্ট্রাকচার তৈরি করতেছি, যখন ডেটা এন্ট্রি দিতে যাব তখন আমি ইনশাল্লাহ আবার রেকর্ডটা রিভিউ করব। তাহলে আমরা একটু আমাদের এক্সাম্পলে দেখে আসি যে আমাদের এসআইটা প্রাইমারি কি সেট করতে বলছে, আমরা করতে পেরেছি। এবার আসি যে সেট এমবিএ অ্যাজ ডিফল্ট ভ্যালু ফর প্রোগ্রাম। যেমন আমার হতে পারে যে আমি শুধু যে ডেটাবেসটা বানাচ্ছি, এই মুহূর্তে যে টেবিলটা বানাচ্ছি, টেবিল তো 100 টেবিলও থাকতে পারে, 1000 টেবিলও থাকতে পারে, 2টা টেবিলও থাকতে পারে। আজকে ক্লাস আমরা একটা টেবিলই দেখবো, নেক্সট ক্লাসে একের অধিক টেবিল নিয়ে আমরা কাজ করব। তো এই টেবিলের মধ্যে আমি 100 জন এন্ট্রি দিই আর 10 জন এন্ট্রি দিই, সবার প্রোগ্রাম বিবিএ। তো আমি যখন এন্ট্রি দিতে যাব, যদি সবারই বিবিএ হয় বা সবারই এমবিএ হয়, তাহলে টাইপ করার চেয়ে যদি ডিফল্ট বসে থাকে সেটা ভালো না? যে ডিফল্ট সেট হয়ে থাকবে, আমি টাইপ করব না। তো যদি এই ধরনের কোনো অপশন কখনো প্রয়োজন পড়ে যে আমার 1 লক্ষ ডাটা এন্ট্রি দিব, 1 লক্ষ ডাটারই সব হচ্ছে একটা কলাম ফিক্সড, তাহলে ওইটাতে টাইপ না করে আমি ডিফল্ট সেট করে রাখবো, এটাকে বলে ডিফল্ট। তো এখানে বলা হচ্ছে সেট এমবি অ্যাজ এ ডিফল্ট ভ্যালু ফর প্রোগ্রাম। তাহলে আমরা একটু দেখি কিভাবে সেট করব। তাহলে আমাদের এই যে প্রোগ্রাম,
এই প্রোগ্রামের জন্য ডিফল্ট ভ্যালু সেট করতে বলছে। যখনই প্রোগ্রামে ক্লিক করলাম, এই নিচের দিকে যদি আমরা তাকাই ফিল্ড প্রপার্টিসের দিকে, এখানে ডিফল্ট ভ্যালু বলে একটা অপশন আছে, যে ডিফল্ট ভ্যালু, এখানে আমি লিখে দিব এমবিএ। যদি এখানে বিবিএ লিখে দেই বিবিএ হবে, সিএসসি লিখে দিলে সিএসসি হবে, এলএলবি লিখে দিলে এলএলবি হবে। অর্থাৎ এটা ডিপেন্ড করবে আমার প্রজেক্টের উপরে। আমাদের আজকের যে ছোট্ট প্রজেক্টটা, এখানে বলা হচ্ছে যে এমবিএটা ডিফল্ট রাখো। সো আমি কিন্তু ডিফল্ট ভ্যালুটা পরিচয় করে দিচ্ছি আমাদের অন্য কোনো প্রজেক্টে গেলে, যাতে আমরা বুঝতে পারি যে ডিফল্টটা কোথায় খুঁজে পাওয়া যায়। তাহলে আমাদের এই সেকেন্ড পার্টটাও ডান। এবার আসে 3 নাম্বার, খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু এখানে আছে, যে সেট ভ্যালিডেশন রুল। জাস্ট একটা স্যাম্পল আকারে বলেছি যে ফিস শুড বি 10,000 অর মোর বাট লেস দেন অর ইকুয়াল টু 25,000। তার মানে আমরা বলতেছি যে ফিসটা 10,000 অথবা তার চাইতে বেশি হবে, বাট 25,000 অথবা তার চাইতে কম হবে। কখনোই 10,000-এর কম হবে না বা 25,000-এর বেশি হবে না। ব্যাপারটা কি বুঝছি আমরা? তার মানে কেউ এন্ট্রি দিতে গেলে এই রেঞ্জের বাইরে কোনো ডেটা এন্ট্রি দিতে পারবে না। আমি এক্সাম্পল দিই, সাপোজ আপনাদের মিড টার্ম মার্কস 30, তো টিচার যখন ডেটা এন্ট্রি দিতে যাচ্ছে, ভুলে যদি 30-এর পরিবর্তে 300 দেয়, তাহলে কি এন্ট্রি নেওয়া উচিত না উচিত না? তাহলে উচিত না। এটা কিভাবে প্রোটেক্ট করবে? তাহলে অবশ্যই রুল লাগবে। তো সেই রুল কিভাবে সেট করে আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে এটা কার জন্য বলছে? ফিসের জন্য বলছে। তাহলে অবশ্যই আমি ফিসে ক্লিক করব, এবং এটা অবশ্যই মাথায় রাখতে হবে আমি রুল চিন্তা করছি ফিসের, বাট ক্লিক করে রাখছি এসআইডি তে, তাহলে কিন্তু হবে না। তাহলে রুল যদি আমি লিখতে যাই যেখানে ভ্যালিডেশন রুল, তাহলে কিন্তু এসআইডির জন্য সেট হয়ে যাচ্ছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমি কোথায় লিখতেছি। তো আমি অবশ্যই ফিসের ঘরে ক্লিক করব, সেটা লেফট সাইডে হোক অথবা ফিসে হোক, মানে এই রোতে থাকতে হবে, অন্য রোতে গেলে হবে না। সো ফিসে ক্লিক করলাম, এরপরে দেখি নিচের দিকে তাকিয়ে যে ভ্যালিডেশন রুল। সো একটা রুল লেখার চেষ্টা করি। আমাদের যেই অপশনটা বলছে অবশ্যই এটা লজিক্যালি আমাকে লিখতে হবে। সো আমি লিখতেছি গ্রেটার দেন ইকুয়াল 10,000। এটার মানে হচ্ছে 10,000 অথবা তার চাইতে বেশি। এরপরে আমরা লিখবো মাঝখানে এন্ড লেস দেন অর ইকুয়াল 25,000। অর্থাৎ এই যে মাঝখানে এন্ড হবে না অর হবে, এটা একটা ইস্যু। অর যদি দেই তাহলে 10,000-এর বেশি মানে কিন্তু 1 লাখ দিলেও সে নিয়ে নিবে, আবার 25,000-এর কম মানে 5,000 দিলেও নিয়ে নিবে। যখনই এন্ড দিব, এন্ড মানে হচ্ছে দুইটা কন্ডিশনই ট্রু হতে হবে। এখানে দুইটা কন্ডিশন আছে, একটা হচ্ছে 10,000-এর বড় এবং 25,000-এর ছোট। যখনই এন্ড দিচ্ছি, এন্ড মানে হচ্ছে দুইটা শর্তে ফুলফিল হতে হবে। আর যদি অর দেই, অর মানে যে কোনো একটা শর্ত ফুলফিল হলেই হবে। সো এখানে মাঝখানে এন্ড ইউজ করা যায়, অর ইউজ করা যায়, এখানে এন্ডটা ইউজ করতে হচ্ছে। আমরা চাইলে অর দিয়ে নিজেরা ট্রাই করে দেখতে পারি কি ধরনের প্রবলেম হয়। তাহলে আশা করি আমরা এই লাইনটা বুঝতে পেরেছি যে কিভাবে সেট করব। এরপরে বলছে যে সেট ভ্যালিডেশন টেক্সট মেসেজ ভ্যালু মাস্ট বি বিটুইন 10,000 টু 25,000। আমি এটাকে কপি করে নেই, এটাকে বসিয়ে দিই। এখন আমি যে রুলটা সেট করলাম, যদি কোনো কারণে কেউ এর রেঞ্জের বাইরে ভ্যালু ইনপুট দেয়, তাহলে আমার সামনে একটা মেসেজ আসবে না? সেই মেসেজটা কি হবে? ওই মেসেজটা আমরা বলে দিচ্ছি ভ্যালিডেশন টেক্সট। আমি এখানে পেস্ট করে দিলাম। যেমন আমরা যদি পাসওয়ার্ড ইনকারেক্ট দিই, তাহলে আমার একটা মেসেজ আসে না, ইনকারেক্ট পাসওয়ার্ড। তো এটা ডিপেন্ড করবে যে আমি কি মেসেজ দেখাতে চাই। সো যে রুলটা আমরা সেট করব, সেই রুলের অধীনে অবশ্যই একটা মেসেজ থাকা উচিত। কারণ যদি কেউ ওই রুলসের বাইরে কোনো এন্ট্রি দেয়, তাহলে যাতে আমার সামনে একটা মেসেজ উঠে আসে। হতে পারে আউট অফ রেঞ্জ, বা হতে পারে ইউ মাস্ট পুট ডেটা ইন বিটুইন। এটা আমি এখানে একটা লিখছি ভ্যালু মাস্ট বি বিটুইন 10,000 টু 25,000। সো এটাই ফিক্স তা কিন্তু না, আমার ডিপেন্ড করবে রুলের উপরে, ডিপেন্ড করবে আমার সিচুয়েশনের উপরে। তাহলে কোথায় লিখতে হচ্ছে সেটা আমি বোঝানোর চেষ্টা করছি, যে ডিফল্ট ভ্যালুটা কোথায় পাওয়া যায়, ভ্যালিডেশন রুলটা কোথায় পাওয়া যায়, ভ্যালিডেশন টেক্সটটা কোথায় পাওয়া যায়, আমি কখন কোথায় ক্লিক করে লিখবো, সেই পার্টটুকু কিন্তু আমি বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে আমার এতটুকু ডান। তাহলে এই টপ পার্টের এই পর্যন্ত ডান। একটা ডেটাবেস তৈরি করছি, একটা টেবিল তৈরি করছি, টেবিলের স্ট্রাকচার তৈরি করতেছিলাম, স্ট্রাকচার তৈরি করতে গিয়ে এই পার্টগুলো রিলেটেড। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই টেবিলটাকে সেভ করব, দেন এই ডেটাগুলো এন্ট্রি দেওয়ার চেষ্টা করব। দেখি এবার কি কি করা যায়। আমি যখন 100% কনফার্ম হব যে না আমি সব কিছু প্রপারলি সেট করতে পেরেছি, তখন আমি সেভ দিব। আমি সেভ না দিলেও যখন আমি এটাকে ওপেন করতে যাব, তখন সেভ চাইবে। সো আমি সেভ দিয়ে দিচ্ছি, সেভ দিলাম। এখন যদি আমি এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন দিই, অথবা ভিউতে গিয়ে যদি আমি এই ভিউর উপরে ক্লিক করলে চলে আসলো ডেটাশিট ভিউ। এখানে অ্যারোতে যদি মাউস ধরি, দুইটা অপশন আছে, ডেটাশিট ভিউ আর হচ্ছে ডিজাইন ভিউ। এই যে ডিজাইন ভিউতে ক্লিক করলে আমি আগেরটা পাবো, আর ডেটাশিট ভিউতে ক্লিক করলে আমি যে স্ট্রাকচারটা তৈরি করছি, দেখেন টপ রোটা যদি তাকান, এসআইডি, এস নেম, প্রোগ্রাম, জেন্ডার, ফিস, পেইড। এই যে প্রোগ্রামের অধীনে এমবিএ ডিফল্ট বসে আছে, জেন্ডারে ক্লিক করলে ড্রপ ডাউন মেনু পাচ্ছি, মেল, ফিমেল, আদার। এই কাজটুকু আমরা করেছি। এখানে কারেন্সি সেট করেছি। কারো কারো কোশ্চেন হতে পারে স্যার এখানে বিডিটি সেট করা যাবে কিনা? অবশ্যই যাবে, ঠিক আছে, সেটা আমি দেখাবো।
তো আপাতত আমরা এখানে এসআইডি, এস নেম এবং এসআইডিটা ইউনিক হবে আমরা এন্ট্রি দিতে গেলে বুঝবো। তার আগে বেসিক ফরম্যাটিং আরেকবার বলি। এই অবস্থায় আসার পরও যদি কোনো ভুল মনে হয় আমি চাইলে কারেকশন করতে পারবো। ডিজাইন ভিউতে গিয়ে যদি কোনো ফিল্ড অ্যাড করার প্রয়োজন হয় অ্যাড করতে পারবো, কোনো কারেকশনের প্রয়োজন হলে কারেকশন করতে পারবো। তাহলে যদি আমি ডেটা এন্ট্রি দিতে যাই অবশ্যই ওপেন, অথবা এখান থেকে ডেটা শিট ভিউ, যে কোনো একটা দিলেই হচ্ছে। তো একটু আপনাদের কাছে ফেরত আসি, যদি আপনাদের কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা ডেটা এন্ট্রিতে যাব এবং ডেটা এন্ট্রিতে গিয়ে আমরা যা যা সেট করছি রুলস, টেক্সট, ডিফল্ট এবং এসআইডি যে প্রাইমারি কি, এই পার্টগুলো আমরা বোঝানোর চেষ্টা করব। আছে কি কারো কোনো কোয়েরি? প্লিজ। জি, শাহিদুল ইসলাম বলেন। মানে অন্য টেবিল থেকে আপনি ইনফরমেশন এক্সপোর্ট ইনপুট করতে যাচ্ছেন? সেটা তো একটু অ্যাডভান্সের কাজ অবশ্যই। হ্যাঁ, বলেন আইডিয়াটা বলেন, মানে আমি বুঝতে পারিনি, বলেন। না, এখনো তো সেট করি নাই। হ্যাঁ, সেটা সেটা হচ্ছে রিলেশনাল ডেটাবেস। আমি যেটা শুরুতেই বলেছি যে আজকে একটা টেবিল, নেক্সট ক্লাসে অনেকগুলো টেবিল। আপনি যেটা কনসেপ্ট বলতেছেন সেটা রিলেশনাল ডেটাবেস, যে মাল্টিপল টেবিল থাকবে, ব্যাপারটা কি এরকম না? হ্যাঁ, মানে ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি রিলেশনশিপ কিভাবে আমরা বিল্ড আপ করবো, এটাই তো বুঝতে চাচ্ছেন। তো আমি সরাসরি ওটাতে গেলে অলমোস্ট, হ্যাঁ বুঝতে পেরেছি, সরাসরি ওই পার্টে চলে গেলে কিন্তু অলমোস্ট 90% স্টুডেন্ট কিছুই বুঝবে না, যাদের কোনো আইডিয়া নেই। আমি ধরেই নিচ্ছি একেবারে বেসিক লেভেল, ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে, আশা করি ভালো লাগবে। হ্যাঁ, থ্যাংক ইউ। বেসিকটা ক্লিয়ার হলে আপনি নিজে নিজে অনেক কিছু করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ আমি ওই আর এক সপ্তাহ পরে আপনাদের একটা করে ক্লাস বাড়িয়ে দিব। আচ্ছা, এবার আসি যে আমরা ডেটা এন্ট্রি ক্ষেত্রে আমরা এই যে যেগুলো সেট করলাম এগুলো ঠিক আছে কিনা সেগুলো বোঝার চেষ্টা করব। প্রথমে আসি, আমি সাপোজ 101 একটা আইডি দিলাম, এরপর নেম আমি ইচ্ছা মতো লিখি, সাপোজ ধরেন লিখলাম যে বুলবুল। এরপর এমবিএ ডিফল্ট জেন্ডার, এই যে ড্রপ ডাউন মেনু সেট করলাম এটা কিন্তু হচ্ছে আমরা লুকআপ উইজারের মাধ্যমে করেছি। মেল দিলাম, এরপর ট্যাব দিয়ে আমরা যেতে পারি, মাউস দিয়ে ক্লিক করে যেতে পারি। সাপোজ আমি দিলাম হচ্ছে এখানে 2000। আপনারা বলেন এটা কি নিবে নাকি নিবে না? নেয়ার কথা না। তাহলে যখনই আমরা এই ঘর থেকে ট্যাব দিব বা এই পাশে করে আসতে চাইবো তখন একটা এরর মেসেজ দেখাবে। সেই এরর মেসেজটা কি দেখায় সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। এই যে ভ্যালু মাস্ট বি বিটুইন 10,000 টু 25,000। তাহলে কি বুঝতে পারছেন আমাদের ভ্যালিডেশন রুলের বিপরীতে ভ্যালিডেশন টেক্সটটা কি সেট করছে এবং কেন সেট করছে? এখন ব্যাপারটা এমন না যে আমাদের শুধু একটা কলামে এটা সেট করতে হবে, আমাদের যদি প্রয়োজন হয় একাধিক কলামে সেগুলো সেট হবে। সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে, কন্ডিশনের উপর ডিপেন্ড করবে। আমি একটা জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি আপনাদের, এইটা ক্লিয়ার হতে হবে। তাহলে যতর মধ্যে আমি এটা ঠিক না করবো, সাপোজ যদি এখন আমি 20,000 দিই তাহলে কিন্তু নেয়ার কথা, কিন্তু যদি 2 লাখ দিই তাহলে কি নিবে? নিবে না। এগেইন সেম মেসেজ আসছে। তাহলে এখন যদি আমি 20,000 দিই তাহলে নিবে, ট্যাব দিলে পরের ঘরে যাচ্ছে। সাপোজ পেইড দিলাম হচ্ছে 5,000, পেইডের জন্য কোনো রুলস নাই, সো এখানে ভুল হলো ভুলটাই নিবে। আমি এটা প্রোটেক্ট করি নাই, সো এটাও প্রোটেক্ট করা উচিত ছিল, কিন্তু আমি জাস্ট আগে কিভাবে সেট করে সেই কাজগুলো বুঝাচ্ছি। ফার্দার আমরা এগুলো আলোচনা করব। এবার আসি ট্যাব দিয়ে পরের সেলে যাচ্ছি। এখন যদি আমি 101 এগেইন টাইপ করি, তার মানে উপরে 101 নিচেও 101, দেখবো কি ধরনের প্রবলেম হয়। তা আমি এখানে শাকিল লিখলাম, এখানেও মেল দিলাম, এখানে দিলাম 10,000, এখানে দিলাম 10,000। তো সবগুলো লিখি, এখন তো আমার পরের ঘরে আসতে হবে। যখনই ট্যাব দিচ্ছি আমার একটা এরর মেসেজ আসছে। খুব ভালো করে বোঝার চেষ্টা করব। দ্য চেঞ্জেস ইউ রিকোয়েস্টেড টু দ্য টেবিল ওয়ার নট সাকসেসফুল বিকজ দে উড ক্রিয়েট ডুপ্লিকেট ভ্যালুস ইন দ্য ইন্ডেক্স প্রাইমারি কি অর রিলেশনশিপ। আমরা সোফার শুধুমাত্র প্রাইমারি কি নিয়ে কথা বলছি, সো আমরা কনফার্ম আমাদের প্রাইমারি কিতে ডুপ্লিকেট ভ্যালু তৈরি হয়েছে, অন্য কোথাও তৈরি হয়নি। তাহলে এখন আপনারা বলেন যে চেঞ্জটা কোথায় করতে হবে? আচ্ছা, এই এরর মেসেজটা কিন্তু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ শহীদুল। এখানে এই এরর মেসেজটা পড়ে কিন্তু বুঝতে হবে। এখানে বলা হচ্ছে চেঞ্জ দ্য ডেটা ইন দ্য ফিল্ড or fields that contain duplicate data, remove the index or redefine the index to permit duplicate entries and try again। তো এখানে আমরা আপাতত শুধুমাত্র যেহেতু প্রাইমারি কি নিয়ে কথা বলেছি,
তাহলে আমরা বুঝতেই পারতেছি যে আমাদের প্রবলেমটা হচ্ছে প্রাইমারি কিতে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা কারেকশন না করা পর্যন্ত আমি ফার্দার এন্ট্রিতে যেতে পারবো না, যেটা এক্সেল এবং ওয়ার্ডে কখনোই পসিবল ছিল না। এটি হচ্ছে পার্থক্য, মেইন পার্থক্য। আরও বেশ কিছু পার্থক্য আছে, অবশ্যই আমরা সেগুলোতে যাবো। আমি এখন এখানে 102 লিখতেছি, এখন আর কোনো সমস্যা নেই, 3 নাম্বার ঘরে আমি আসতে পারলাম। ওকে, 3 নাম্বার ঘরে এসে আমি এবার একজন ফিমেলের নাম লিখি, এমবিএ থাক, এখানে ফিমেল প্লিজ। না না না, যদি আমরা এখানে অটো নাম্বার চাই তাহলে সেটা হবে, এখানে টান দেওয়ার বিষয় না। এখানে নিয়ম হচ্ছে আমরা একটু পরে সেটা দেখাবো, যেমন আমরা এই ডাটাগুলো এইভাবে এন্ট্রি দেই না, আমরা ফর্মের মাধ্যমে ডাটা এন্ট্রি দেই। তো আমার সামনে কিন্তু এই টেবিল আসবে না, একটা ফর্ম আসবে। সো ফর্মের মধ্যে কিন্তু এই একজনের ডাটা এন্ট্রি ছাড়া পরের ডাটাতে আমি যেতে পারবো না। তো এখানকার আপাতত মিনিংটা হচ্ছে বা বুঝতে হবে যেটা, সেটা হচ্ছে রো ওয়াইজ ডাটা এন্ট্রি দিতে হবে, একটা রো শেষ না করে পরের রোতে যাওয়া যাবে না। একটা রো ইনকমপ্লিট থাকা অবস্থায় পরের রোতে আমি ডাটা এন্ট্রি দিব না, এটা হচ্ছে বেসিক রুলস। আমি আরেকটা ডাটা, এই যে অটোমেটিক বেড়ে যাচ্ছে, এটা আনলিমিটেড বাড়বে। আমার যখন শেষ হচ্ছে, শেষ হওয়ার পরে যখন আমি ট্যাব দিচ্ছি অটোমেটিক বেড়ে যাচ্ছে। না না, শুধু ট্যাব। আর আমি যখন শেষ করব, শেষ করে পরের ঘরে অটোমেটিক ক্লিক করলে অটোমেটিক অ্যাক্টিভ, এটা যখন শেষ হবে পরেরটা অটোমেটিক চলে আসবে। সিঙ্গেল সিঙ্গেল ক্লিকও করা, যেমন আমি এখন লাস্টের ঘরে লিখতেছি, সাপোজ 7000 লিখলাম বা 7000 লিখলাম, এখন মাউস দিয়ে এখানে ক্লিক করলেই হচ্ছে, বা ট্যাব দিলে অটোমেটিক চলে আসতেছে। যখন এই ঘরে লেখা আসবে অটোমেটিক পরেরটা চলে আসবে। আমি আরেকটা দিচ্ছি, এই যে লেখা মাত্রই পরেরটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আরেকটা নাম দিচ্ছি, লাইক ঈশা এমবিএ। কেউ অবশ্যই বিবিএ স্টুডেন্ট রাগ করবেন না, কারণ আমি জাস্ট স্যাম্পল হিসাবে এমবিএ রেখেছি। হ্যাঁ, আগামী ক্লাসে বিবিএ এমবিএ দুইটা টেবিল তৈরি করবো, কোনো সমস্যা নেই, প্রয়োজনে 3টা তৈরি করবো। তো এখানে এটাও ফিমেল নিচ্ছি, এখানে এন্ট্রিতে সাপোজ আমি দিচ্ছি 15,000, আর সেও পে করে দিচ্ছে সাপোজ 15,000। তো আমার এতটুকুই থাক, এভাবে আমরা শত শত ডাটা এন্ট্রি দিতে পারবো। এগুলো সেভ করতে হবে না, অটোমেটিক সেভ হয়ে যায়। যেমন আমি যদি এখন এটাকে ক্লোজ করে দেই, মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে ক্লোজ, যদি একের অধিক টেবিল ওপেন থাকে তাহলে ক্লোজ অল। তো এখন আমি ক্লোজ করার পূর্বে প্লিজ, অবশ্যই ব্যালেন্সটা আমরা করবো, এটা টার্গেট আছে। এখন ব্যালেন্সটা আমি কি টেবিলে পার্মানেন্ট রাখবো, নাকি আমার যখন দরকার তখন শুধু দেখলেই হচ্ছে? খুবই ভালো একটা কোশ্চেন। যেমন ধরেন আমার 1 লক্ষ ডেটা আছে, তো আমার এখন 1 লক্ষ ডেটার যদি একটা কলাম বানাই যে ব্যালেন্সটা কত, তাহলে 1 লক্ষ ইনফরমেশন সেখানে থাকবে। তাহলে এটার জন্য কিন্তু আমার মেমোরিতে জায়গা নিবে, পার্মানেন্ট জায়গা নিবে। কিন্তু আমি আমি চাচ্ছি শুধু হঠাৎ করে আমার দরকার, আমার এখন দরকার, এখন ক্রিয়েট করে দেখবো, দেখে প্রিন্ট দিব, তারপর ডান। আমার সেভ করার দরকার নেই, পার্মানেন্ট রাখার দরকার নেই, কারণ এটা তো সবসময় এর উপরে ক্যালকুলেশন করলে তো ব্যালেন্সটা বেড়ে যাবে, ফিস মাইনাস পেড, তাই নয় কি? তাহলে যেগুলো পার্মানেন্ট রাখার দরকার নাই সেগুলো আমরা ডেটাবেজে ফিল্ড হিসাবে বানাবো না, কারণ তাহলে আমার মেমোরি ওয়েস্ট হবে, ডেটাবেস ভারী হবে। করবো, আজকেই করবো, থ্যাংক ইউ, আজকেই করবো ইনশাল্লাহ। আচ্ছা, অবশ্যই যাবে, এটাও কিন্তু আমি বলেছি যে যখন এটা এন্ট্রি দিচ্ছিলাম যে বাই ডিফল্ট ডলার আসছে, কারণ আমাদের কম্পিউটার যেহেতু ইউনাইটেড স্টেটস ইংলিশ সেট করা থাকে, এই কারণে এটা আসছে। আমরা এটা সেটিংসে গিয়ে কন্ট্রোল প্যানেলে গিয়ে চেঞ্জ করে দিলে বিডিটি লেখা যাবে, দেখাবো আমি ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমি এইভাবে ডাটা এন্ট্রি দিব, বাসায় আপনারা 20টা 25টা এন্ট্রি দিবেন, তাহলে প্র্যাকটিস করতে সুবিধা হবে। এখন যেটা ডেটাবেজ আমরা কেন তৈরি করি সেই পার্টে যাই, যে ডেটাবেজ আমাদের কি হেল্প করে। এখানে এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে কোয়েরি বলছি, যে ক্রিয়েট দ্য ফলোইং কোয়েরি, কোয়েরি মানে হচ্ছে অনুসন্ধান। তা আমার এই টেবিলের মধ্যে 1 কোটি ডেটা থাকতে পারে বা 1 লাখ ডেটা থাকতে পারে, এই 1 লাখ ডেটা থেকে আমার হঠাৎ করে একজনকে খুঁজে বের করা দরকার বা কিছু পার্টিকুলার ইনফরমেশন দরকার, তাহলে সেগুলো আমরা কিভাবে বের করব? তো বের করার জন্য অবশ্যই কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু কন্ডিশন আছে। তো এগুলো আমরা ধীরে ধীরে বোঝার চেষ্টা করব। এখানে আমি সিম্পল কয়েকটা কোয়েরি জেনারেট করে দেখাবো আজকে। প্রথম বলা হচ্ছে যে ফাইন্ড আউট মেল স্টুডেন্টস অনলি ফ্রম ইনফরমেশন টেবিল। তাহলে কি বলা হচ্ছে, যে আমার ইনফরমেশন টেবিল থেকে শুধুমাত্র মেলদের খুঁজে বের করতে বলা হয়েছে। তো এখানে যেহেতু মিক্সিং ডেটা আছে, মেল ফিমেল, তো আমি কিভাবে বের করব? বলছে সেভ দিস কোয়েরি নেমড মেল। তো আমরা সাধারণত কোয়েরি সেভ করি না, যেহেতু আমরা প্র্যাকটিস করতেছি এই কারণে সেভ করব। তা আমার শুধুমাত্র দেখা দরকার যে মেলদের আলাদা করা দরকার। এখন যদি এটা এমএস ওয়ার্ড বা এক্সেলে থাকে তাহলে কিন্তু ফিল্টার করে করতে পারবেন, কিন্তু এমএস ওয়ার্ডে ফিল্টার করে করা যাবে না, কপি পেস্ট করে আলাদা করতে পারবেন। তো এখন আসলে একটু দেখি যে এটা কিভাবে পসিবল। কোয়েরি করার জন্য প্রথম শর্ত হচ্ছে যে
ওপেন টেবিলগুলো সব ক্লোজ করে দিতে হবে, তা না হলে কোনো কোনো ক্ষেত্রে ঝামেলা করবে। তো যত এখান থেকে একটা টেবিল, আমার 10টা টেবিল থাকলে 10টা টেবিলেই ক্লোজ করতে হবে। এই যে ক্লোজ বা ক্লোজ অল, আবারও দেখাই, রাইট বাটন ক্লিক করে ক্লোজ অথবা ক্লোজ অল, ক্লোজ দিলাম, আমার এখন কোনো টেবিল ওপেন নাই, দ্যাট মিনস অ্যাক্টিভ নাই। এই অবস্থায় আমরা কোয়েরি করতে চাই। সো কোয়েরি করার জন্য অথবা নতুন টেবিল নেওয়ার জন্য অথবা আমাদের ডেটাবেজের মেইনলি 4টা কাজ, একটা হচ্ছে টেবিল তৈরি করা, তারপর হচ্ছে কোয়েরি করা, তারপর হচ্ছে ফর্ম ডিজাইন করা, তারপর হচ্ছে রিপোর্ট তৈরি করা। 4টা কাজ, টেবিল, কোয়েরি, ফর্ম, রিপোর্ট। রিপোর্ট হচ্ছে প্রিন্ট দেওয়ার জন্য, ফর্ম হচ্ছে ডেটা এন্ট্রি দেওয়ার জন্য একটা ডিজাইন লুক, আর টেবিলের মধ্যে সমস্ত ডেটা থাকে। কোয়েরি হচ্ছে টেবিল থেকে আমি ডেটা খুঁজে খুঁজে বের করব। এখন টেবিল একটা বলে আমাদের সিম্পল কোয়েরি, যদি 10টা টেবিল থাকে কমপ্লেক্সিটি বাড়বে। তো এখন যখনই আমরা কোয়েরি বা নতুন কিছু করতে যাব, সেটা টেবিল হোক, কোয়েরি হোক, রিপোর্ট হোক, ফর্ম হোক, তাহলে আমাকে ক্রিয়েটে ক্লিক করতে হবে। এই যে ক্রিয়েট ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছি টেবিল। এই অপশনগুলো অবশ্যই আগামী ক্লাসে আমরা ফার্দার আলোচনা করব, যে কোয়েরি, ফর্ম, তারপরে যে রিপোর্ট, এই 4টা কথা আমি বলার চেষ্টা করেছি। তো আমরা এখন যাব হচ্ছে কোয়েরিতে। তো আমি চাইলে সরাসরি কোয়েরি ডিজাইনে যেতে পারি। আমি কোয়েরি ডিজাইনে ক্লিক করলাম, ক্রিয়েটে গিয়ে ক্লিক করার পরে আমার সামনে এই যে ডায়লগ বক্স আসছে, শো টেবিল। এখানে যদি টেবিল 5টা থাকে 5টাই দেখাবে, আমার এখানে একটা আছে, কোনো কোয়েরিজ সোফার নাই, বোথ মানে টেবিল কোয়েরিজ মিলে দেখাবে। সো আমার একটা টেবিল আছে। তো আমি যেটা করব, এই টেবিলটা সিলেক্ট করে এখানে অ্যাডে ক্লিক করব। সো অ্যাড, এরপরে ক্লোজ। তার মানে আমার এখন এই টেবিলের মধ্যে যে ফিল্ডগুলো ছিল, টপ ফিল্ডগুলো দেখাচ্ছে, এসআইডি, এস নেম, প্রোগ্রাম, জেন্ডার, ফিস, পেইড, সবাইকে দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার নিচের পোর্শনে প্রথমে আছে ফিল্ড, তারপরে আছে টেবিল, তারপরে সর্ট, তারপরে শো, তারপরে ক্রাইটেরিয়া, তারপরে অর। তো এগুলো আমি প্রথমে দেখাবো, সবগুলো এখানে নিয়ে আসবো, তারপরে চাইলে আমরা কমাতে পারবো, অ্যাভয়েড করতে পারবো। এই যে লেখা যেটা আছে টেবিলের নামটা, ইনফরমেশন, এর উপর ডাবল ক্লিক করলে ভিতরে সবগুলো ফিল্ড সিলেক্ট হয়। এগেন আমি রিপিট করতেছি, যে এই ইনফরমেশন শব্দের উপরে, দ্যাট মিনস টাইটেলের মধ্যে ডাবল ক্লিক করলে ভিতরে সবগুলো সিলেক্ট হয়। হলো, এই অবস্থায় মাউস ভিতরে নিয়ে গিয়ে যে কোনো একটার উপরে মাউসের বাম বাটন, অর্থাৎ নর্মাল যে ফিঙ্গারটা থাকে, যেই বাটনের উপরে, সেটা প্রেস করে ধরে রাখবো, ছাড়বো না, ধরে টান দিব, যেটাকে ড্রাগ বলা হয়, ড্রাগ। এই যে আমি ধরে ঘুরাচ্ছি, দেখেন ধরলে টান দিলে কিন্তু এই যে মাউস পয়েন্টার নিচে একটা প্লাস দেখাচ্ছে। সবাইকে দেখতে পাচ্ছি? আচ্ছা, এখন এটা আমি কোথায় ছাড়বো? অবশ্যই প্রথম ঘরটাতে ছাড়বো, এই যে ফিল্ডের প্রথম ঘরটাতে ছেড়ে দিব। ঠিক আছে, যখন ছেড়ে দিব অটোমেটিক সে সিকুয়েন্সিয়ালি বসবে। দেখেন এখানে কি কি বসছে, ফিল্ডের বরাবর তাকিয়ে দেখেন, এস আইডি, এস নেম, প্রোগ্রাম, জেন্ডার, ফিস, পেইড। যেহেতু আমাদের একটাই টেবিল ইনফরমেশন, দেখেন টেবিলের নাম সবগুলোর ক্ষেত্রে কি আসছে, ইনফরমেশন। শর্টে আপাতত কিছু নেই। শো, শো বলতে এই যে চেক বক্স আছে, আমি চাইলে এগুলো তুলে দিতে পারবো, যেটা আমি দেখবো না সেটা তুলতে পারবো। আপাতত সব আছে থাক। আমাদের প্রথম কোয়েরিটা কি বলছে, শুধুমাত্র আমরা দেখতে চাই মেল স্টুডেন্টদেরকে। আমার টেবিলে তো মেল ফিমেল ছিল, শুধুমাত্র মেলদের দেখতে চাই। তাহলে এখন মেল লিখতে গেলে নিচে ক্রাইটেরিয়া এবং অর দুইটা অপশন দেখতে পাচ্ছি। আমার এখানে যদি ফিল্ডের দিকে তাকাই, জেন্ডার, অবশ্যই তার উপরে ডিপেন্ড করে আমাকে ক্রাইটেরিয়া সেট করতে হবে। তাহলে জেন্ডার কলামে ক্রাইটেরিয়া বরাবর আমি আসলাম। এখন যদি এখানে সিম্পলি লিখে দেই মেল, সবাই কি বুঝতে পারলেন? লিখলাম, লিখার পরে কি করতে হবে, এই বাম দিকে যদি যাই, ভিউ এবং রান, এই যে রান শব্দটা আছে, এই রানে যদি ক্লিক করি, তাহলে আমার সামনে চলে আসবে কোয়েরি রেজাল্ট। দেখেন তো আসছে কিনা, শুধু মেল স্টুডেন্ট আসছে না। যদি আমি আগের অবস্থায় ফেরত যেতে চাই, তাহলে এই যে ভিউতে গিয়ে আমরা ডিজাইন ভিউতে যাব। এখানে এসকিউএল ভিউ আছে, এসকিউএল ভিউ আছে কমন লিখে লিখে ডেটাশিট ভিউ, যেটা রেজাল্ট দেখাচ্ছে, ডিজাইন ভিউতে যাব। অথবা এটার উপর রাইট বাটন ক্লিক করেও আমরা ডিজাইন ভিউতে যেতে পারবো। তো ডিজাইন ভিউতে যাচ্ছি, এখানে আমি লিখলাম মেল। যদি এখানে লিখি আদার, আদার লিখলে কিছু পাওয়া যাবে? আছে কি আদার নামে কোনো কিছু? দেখি তাহলে, কি কোনো ব্ল্যাঙ্ক না আসছে? ওকে, আবার যাচ্ছি ডিজাইন ভিউতে। এবার যদি লিখি ফিমেল, এখন ফিমেল বানান ভুল করছি, সাপোজ এফ লিখলাম, এফ লিখলে কি আসবে? দেখি একটু রান করে, আসছে কি? আসে নাই। তাহলে আমরা যেই ক্রাইটেরিয়া সেট করছি সেইভাবে কিন্তু আমাকে কাজ করতে হবে। সো ডিজাইন ভিউতে যাচ্ছি, হ্যাঁ সেম হতে হবে। তাহলে আমি এখানে লিখে দিলাম ফিমেল, অবশ্যই এবার রান করলে ফিমেল পাবো। তাহলে আমাদের কোয়েরিটা ছিল হচ্ছে যে মেলদের খুঁজে বের করতে হবে এবং সেভ করতে হবে। তাই আমি আবার আগের অবস্থায় ফেরত যাচ্ছি, এই জেন্ডারের ঘরে আমি লিখবো হচ্ছে মেল,
এবার রান করব। এখন যদি সেভ করতে চাই তাহলে জাস্ট সিম্পলি সেভ বাটনে ক্লিক করব, যদি নাম দিই যে মেল, এবার ওকে। তাহলে দেখেন কোয়েরিজের অধীনে মেলটা আসছে, আসছে না? এটা কিন্তু টেবিলের অধীনে আছে, টেবিলস কোয়েরিজ। ওকে, এবার আসি যে আমাদের সেকেন্ড কোয়েরি কি বলছে, যে ফাইন্ড আউট দোজ স্টুডেন্টস হুজ ফিস মোর দেন 15,000, অর্থাৎ সেই সকল স্টুডেন্টকে খুঁজে বের করতে হবে যাদের ফিস 15,000-এর বেশি। শর্তটা বুঝতে পারছি, কন্ডিশনটা? ফাইন্ড আউট দোজ স্টুডেন্টস হুজ ফিস মোর দেন 15,000, অর্থাৎ যাদের ফিস 15,000-এর বেশি তাদেরকে আমি খুঁজতে চাচ্ছি। এখন টিউশন ফিতে কারো ফ্রি থাকে, থাকে না, জিরো পেমেন্ট থাকে, কারো 5,000 থাকে, কারো 10,000 থাকে, কারো 20,000 থাকে। এখন এমন হতে পারে যাদের 15,000 বেশি তাদেরকে আমি খুঁজে বের করতে চাচ্ছি, তাদের জন্য কোনো একটা বেনিফিট হয়তো আমি অফার করবো, এমন হতেই পারে। তাহলে আমি কোয়েরি করব, কিন্তু এখন কিন্তু আমার হাতে আছে একটা টেবিল, একটা আছে কোয়েরি। এখন নতুন কোয়েরিটা কার উপরে হবে, মেলের উপরে না টেবিলের উপরে? আচ্ছা, এই ক্ষেত্রে টেবিলের উপর। অনেক সময় মনে রাখবেন যে কোয়েরির উপরে কোয়েরি হতে পারে, এই কারণে এই কথাটা বললাম, আগামী ক্লাসে এটা আসবে। তাহলে আসেন এগেন, আমার টেবিল তো ক্লোজ আছে, কোনো সমস্যা নেই, এখন কোয়েরি ওপেন থাকলে কোনো সমস্যা নাই। আমি এগেন ক্রিয়েটে যাব, এই যে কোয়েরি ডিজাইনে ক্লিক করব, আগের মতো আবার আসছে। এবার যদি টেবিলসে দেখেন ইনফরমেশন, কোয়েরি যে গেলে মেল আছে, তো মেলটা কিন্তু কোয়েরি, আর বোতে গেলে আমি পাবো ইনফরমেশন এবং মেল। সো আমি টেবিলেই থাকবো, ইনফরমেশনটাকে আমি অ্যাড করে নিব, ক্লোজ। এগেইন আমি এই ইনফরমেশনের উপরে ডাবল ক্লিক করে বসাতে পারবো। এখন আরেকটা অপশন দেখাচ্ছি, যদি মনে করি প্রত্যেকটার উপরে ডাবল ক্লিক করব, এই যে এসআইডি ডাবল ক্লিক করলাম, অটোমেটিক প্রথম করে বসছে। এস নেম ডাবল ক্লিক করলাম, প্রোগ্রাম ডাবল ক্লিক করলাম, জেন্ডার ডাবল ক্লিক করলাম, ফিজ ডাবল ক্লিক করলাম এবং পেজ ডাবল ক্লিক করলাম। সো এইভাবে আমরা সেট করতে পারি। সো আমি দুইটা অপশন বললাম, আরও অপশন আছে, সেটা আসতেছি। তো এখন আমাদের যেটা বলছে যে ফিস হচ্ছে যাদের 15,000-এর বেশি, তাহলে এই হচ্ছে ফিসের কলাম। অবশ্যই ক্রাইটেরিয়ার বরাবর আমরা আসবো, এখানে লিখে দিব গ্রেটার দেন 15,000। দেখেন বুঝলেন কিনা? এবার যদি আমরা রান করি, কোনো কারণে যদি আপনি অন্য কোথাও ক্লিক করে ফেলেন, সাপোজ হোমে ক্লিক করে ফেলেন, তাহলে কিন্তু রানটা দেখতে পাবেন না। যখন আমরা এখানে লিখি অটোমেটিক ডিজাইনটা অ্যাক্টিভ থাকে, মাথায় রাখবেন ডিজাইনটা অ্যাক্টিভ থাকে। ভুলে কোথাও ক্লিক করলে কনফিউজ হওয়ার কোনো কারণ নাই, আমরা ডিজাইনে ক্লিক করলে এটা পেয়ে যাব। এই যে রান, রানে যাচ্ছি। তাহলে এখন দেখেন দুইজন পাওয়া গেছে যাদের ফিস 15,000-এর বেশি, তাই নয় কি? তাহলে এই কোয়েটা আমরা এখন সেভ করে নিতে পারি। আমরা সেভ করি, সাপোজ যদি বলি যে ফিস মোর দেন 15,000। না, আমি কোয়েরি করে তারপরে যদি মনে হয় এই কোয়েরিটা আমার এখন প্রিন্ট করা দরকার, তাহলে আমি তখন রিপোর্ট আকারে তৈরি করে প্রিন্ট করবো। সাপোজ একটা স্টুডেন্ট আপনার কাছে গিয়েছে, বা আপনি একটা ব্যাংকে জব করেন, গিয়ে বললো স্যার আমার ব্যালেন্সটা জানতে চাই, তাহলে এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ কোয়েরি, ব্যাক এন্ডে কোয়েরি হবেন। আপনার ব্যাংক না, কি বলে, অ্যাকাউন্ট নাম্বারটা দিবে, তারপরে সে সার্চ করবে, করবে না, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ কোয়েরি। তো এখন যদি সে বলে শুধু আমার ব্যালেন্সটা বললে হলো, তাহলে আপনি ব্যালেন্সটা বলে দিচ্ছেন। যদি বলেন যে না প্রিন্ট দিতে হবে, তাহলে প্রিন্টের অপশন আসে না। ব্যাপারটা হচ্ছে এরকম, একটা স্টুডেন্ট আসলো, এখানে বললো স্যার আমি ডিউজ জানতে চাই, তখন কি করে আইডি দিয়ে তার প্যানেলে গিয়ে দেখে ফেলে, অনেকটা সেরকম। এখন ধরেন এমন হলো যে আমার এখন ইআরপিতে যারা এখন এখানে ডেভেলপার আছে, তাদের কাজ হলো যে সেমিস্টারের শেষের দিকে যাদের মিনিমাম ডিউজ 500 টাকা বা তার চাইতে বেশি, এই লিস্টটা প্রিন্ট করে বোর্ডে দিবে, যে তারা এক্সাম দিতে পারবে না। তখন তাদেরকে এটা টেম্পোরারি তৈরি করতে হবে না, যে শুধুমাত্র মানে 500 আর মোর দেন 500, লেস দেন 500 হলে সমস্যা নেই। এটা তো টেম্পোরারি একটা কাজ, এটা তো ফিক্স না, পার্মানেন্ট না। তো এই যে আমি কোয়েরি সেভ করছি আমাদের বোঝার জন্য, এমন একটা সেভ রাখতে হবে, একটু পরে আমার প্রয়োজন সেই ডিলিট করে দিব, কারণ কোয়েরি তো সেভ করলে মেমোরি ওয়েস্ট করবে। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ। এবার আসে আমাদের 3 নাম্বার কোয়েরিটা কি আছে, যেটা সম্ভবত জহিরুলের বা কারো একজনের কোশ্চেন ছিল, স্যার আমি ব্যালেন্সটা বের করতে পারি কিনা বা জানতে পারি কিনা। এখানে আমরা বলছি ফাইন্ড আউট ডিউস অফ ইচ স্টুডেন্ট, সেভ দ্য কোয়েরি নেম ডিউস। তাহলে আমার ইচ্ছাকৃতভাবেই, যেহেতু আমার প্ল্যান ছিল যে এখানে আমি ব্যালেন্সটা অটোমেটিক দেখাবো না, আমি কোয়েরি করে দেখাবো, এই কারণে আমি কিন্তু এটা কলমটা সেট করিনি। তো এখন আমি কোয়েরির মাধ্যমে দেখতে চাই। তাহলে এগেন আমি ক্রিয়েটে যাব, কোয়েরি ডিজাইন, আমি টেবিল থেকে যাচ্ছি, অ্যাড, ক্লোজ, ডাবল ক্লিক করলাম, সবাইকে টেনে এখানে বসিয়ে দিলাম। এখন আমার টেবিলের মধ্যে তো পেইড ডিউজ নামে কোনো কলাম নাই, আছে? এখন আমার এটা কোয়েরি করে দেখা দরকার
দেখার পর আমার প্রিন্ট করা দরকার, এমন হতে পারে। তাহলে আমার যেহেতু নাই, তাহলে এটার অপশন কি? এই যে ফিল বরাবর আমি পেজের ঠিক পাশের করে লিখব যেটা আমি দেখাতে চাই টাইটেল হিসাবে, আমি দেখাতে চাই ডিউস, এরপর একটা ক্লোন চিহ্ন দিব, মানে একটা ফর্মুলা আমাকে যুক্ত করতে হবে এই আমার ডিউসটা বের করার জন্য, ফিস মাইনাস পেড, তাই নয় কি? সিম্পল ফর্মুলা। তো যখনই কোনো ফর্মুলাতে যাব তখন অবশ্যই টাইটেলের পরে, নেমের পরে আমি একটা ক্লোন চিহ্ন দিব, দেওয়ার পরে আমরা এই হ্যাঁ ক্লোন চিহ্ন, ঠিক আছে, শিফট ধরে ক্লোন চিহ্ন দিব। এরপর ডিজাইনের তো অবশ্যই সিলেক্ট করা আছে, এখানে বিল্ডার, এই যে বিল্ডার ক্লিক করব। ক্লিক করলে আমার সামনে যে অপশনটা আসলো যে এক্সপ্রেশন বিল্ডার, আমাকে এক্সপ্রেশন সেট করতে হবে। তো এখানে অনেকগুলো ডেটাবেস থাকতে পারে, আমার আপাতত এই কম্পিউটার একটাই ডেটাবেস আছে স্টুডেন্ট, একটু আগে যেটা আমরা নিয়ে কাজ করতেছি। সেখানে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করলে আমার কি কি আছে, টেবিল আছে কিনা, কোয়েরিজ আছে কিনা, এই প্লাসে ক্লিক করলে বুঝতে পারবো। এই যে প্লাসে ক্লিক করলে একটা ইনফরমেশন টেবিল আছে, আমার এই টেবিলে ক্লিক করলাম, এই টেবিলে কি কি ফিল্ড আছে আমি দেখতে পাচ্ছি। এখন কোন কোন ফিল্ড দরকার, ফিস আর পেইড না? ফিসের উপরে ডাবল ক্লিক করলাম, চলে আসলো, এটা মানে হচ্ছে ইনফরমেশন টেবিল, আর এটা হচ্ছে কলাম নেম হচ্ছে ফিস। এই শুরুতে আসছে ইএক্সপিআর মানে এক্সপ্রেশন, এটা আপাতত থাক, পরে আমি মুছে দিব, এখানে লাগবে না। এরপরে মাইনাস, আমি কিবোর্ড থেকে মাইনাসটা দিলাম। এরপরে পেজে ডাবল ক্লিক করব, তাহলে ইনফরমেশন পেজ মানে হচ্ছে ইনফরমেশন টেবিলের পেজ কলামটা আমরা নিচ্ছি, মাঝখানে মাইনাস। এখানে কোনো লজিক আলাদাভাবে লিখবো না, এই কারণে এটাকে ক্লিক করে রিমুভ করে দিব। এতটুকুই হয়ে গেল আমাদের কাজ। এবার যদি আমরা ওকে দেই, ওকে দিচ্ছি। এখন এখানে কিন্তু কিছু বোঝার উপায় নাই, আমরা যদি এখন রান করি তাহলে আনসার পেয়ে যাব। পেয়ে গেছি না? দেখেন 20,000 মাইনাস 5,000 15,000, 10,000 10,000 নীল মানে জিরো, 25,000 7,000 18,000, 15,000 15,000 নীল, তাই নয় কি? বুঝতে পেরেছি? আমরা সেভ করি। তো একটা ছোট্ট ক্যালকুলেশন আজকে দেখালাম, আগামী ক্লাসে আমরা আরো কমপ্লেক্স ক্যালকুলেশনে যাব। তো আমি এটা সেভ করে নিচ্ছি, ডিউস আসলো। এখন যদি এমন হয় এখানে ফার্দার একটা, মানে এখন বলতে বলতে সময় চলে যাবে, যে এমন হতে পারে যে আমার এখানে শুধুমাত্র যাদের ডিউস, সাপোজ সাপোজ এখানে কিন্তু যাদের ডিউজ নাই তাদেরও দেখাচ্ছে না, জিরো দেখাচ্ছে। আমি চাই শুধুমাত্র যাদের ডিউজ থাকবে তাদের দেখাতে, যাদের ডিউজ নাই তাদের দেখানোর দরকার নেই, আমি তো প্রিন্ট দিব, তাই না? হতে পারে আমার একটা প্রয়োজন হতে পারে। তো এখন এটা কিভাবে করব? না, আমি চাই যে আমার ঠিক আছে ডিউজ ক্যালকুলেশন হয়ে গেছে, আমি এখন ফার্দার চাই এই জিরো যাদের পেমেন্ট আছে, অথবা যাদের যদি, সরি, জিরো যাদের ডিউজ আছে, অথবা যদি এমন হতে পারে 500 টাকা ডিউজ, তাদের বাদ দিতে চাই। হতে পারে না? তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? চাইলে নতুন করে টেবিল থেকে কোয়েরি বানাতে পারি, অথবা এই কোয়েরি থেকে আরেকটা কোয়েরি চালাতে পারি। তো আমি সবগুলো কোয়েরি রিমুভ করে দিচ্ছি, দেখেন ক্লোজ অল। আমি ক্রিয়েটে যাচ্ছি, কোয়েরি ডিজাইন, এবার টেবিলে না গিয়ে আমি যাব কোয়েরিসে। কোয়েরিসে গিয়ে এই যে ডিউস, এটাকে অ্যাড করব, ক্লোজ। এবার এখানে যাচ্ছি, সবগুলো নিচ্ছি, নিলাম। এখন আসেন এই যে ডিউজ নামে যে কলামটা আছে, এটা কিন্তু আমার কোয়েরিজ থেকে যেহেতু আসছে, এখানে আমি বলে দিব ইট শুড বি গ্রেটার দেন 0। তাহলে রান করি, দেখেন তো কয়জন পাইছি। একটু আগে কি 2জন ছিল? একটু আগে তো সবারটা ছিল। এখন যদি এমন হতো, আমি আমি যদি এমন হতো গ্রেটার দেন 500 দিতাম, তার মানে যাদের 200 টাকা 300 টাকা বাকি তাদেরকে ইগনোর করে যাচ্ছে। ব্যাপারটা এমন না? সো এটা কিন্তু আমি একটু জাস্ট দেখালাম, হ্যাঁ, পরের ক্লাসে এগুলো নিয়ে ফার্দার কথা হবে। সো এটা আমরা ডিউজ 1 দিয়েই সেভ করি। আমরা ক্লাসটা শেষ করার জন্য আমাদের 2টা পার্ট বাকি আছে, এই কারণে আমি এটাতে আপাতত যাচ্ছি না। সো 3টা কোয়েরি আমরা শিখতে চাচ্ছিলাম আজকে, সেটা ডান। সর্বশেষ যে 2টা পার্ট আছে এটা দিয়ে আমরা ক্লাসটা শেষ করব, যে ক্রিয়েট এ ফর্ম ফর ইনফরমেশন টেবিল, সেভ দিস ফর্ম নেমড ইনফরমেশন। খুবই সিম্পল একটা কাজ এখানে, যে আমরা যেভাবে টেবিলে ডাটা এন্ট্রি দিচ্ছিলাম, একবার শুরুতে যদি যাই টেবিলে ডাবল ক্লিক করি। আচ্ছা, এটা মনে বলি নাই যে আমরা শুধু বলছিলাম যে রাইট বাটন ক্লিক করে ওপেন আর ডিজাইন ভিউ, আমি যদি ওপেন করতে চাই ডাবল ক্লিক করলে ওপেন হবে, ওপেন হলো। ঠিক আছে? তো এখানে আমরা নতুন ডেটা এন্ট্রি দিতে গেলে আমার কিন্তু এখানে লিখতে হচ্ছে, এগুলো এডিট করতে গেলে এখানে লিখতে হবে। তো এইটা চাইতে আমরা সাধারণত যেটা করে থাকি সেটা হচ্ছে ডিজাইন ভিউতে আমরা এন্ট্রি দিয়ে থাকি, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। তাহলে একটা টেবিলের ফর্ম কিভাবে বানাবো? আমি ক্রিয়েটে যাব, প্রথমে শর্ত হচ্ছে টেবিলের উপরে ক্লিক থাকতে হবে। ক্রিয়েটে যাব, এক ক্লিকেই ফর্ম তৈরি হয়ে যাবে। ডিজাইন কিভাবে করব সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখব, আপাতত আজকে শুধু ফর্মে ক্লিক করতেছি। অটোমেটিক ফর্ম তৈরি হয়ে গেল। তো এখানে ভিউতে ক্লিক করলে একটা হচ্ছে ফর্ম ভিউ, একটা হচ্ছে লেআউট ভিউ, একটা হচ্ছে ডিজাইন ভিউ।
আমরা যদি ফর্ম ভিউতে যাই, এখন আছে লেআউট ভিউতে, ডিজাইন ভিউতে গেলে আমি এটাকে ডিজাইন করতে পারবো। তো আমি যেটা আপাতত চাচ্ছি না, এখানে আমরা চাচ্ছি ফর্ম ভিউ আসুক। এই যে ফর্ম ভিউ আসলো, এখানে ছিল হচ্ছে লেআউট ভিউ। লেআউট ভিউ থাকা অবস্থায় কোনো কিছু কিন্তু এন্ট্রি দেওয়া যাবে না, এগুলো ছোট বড় করা যাবে। আমরা যদি ডেটা এন্ট্রি দিতে যাই তাহলে অবশ্যই ফর্ম ভিউতে যেতে হবে। তো ফর্ম ভিউতে যদি যাই, এই যে 101, এখানে এস নেম ধরেন ভুল বলে, আমি চাচ্ছি এটাকে এডিট করতে, আমি লিখে দিলাম আহমেদ। এগুলো থাক, কোনো সমস্যা নাই। এখানে যদি তাকাই, রেকর্ড 1 of 4, 1 of 4 মানে কি, যে 4টা রেকর্ড আছে তার মধ্যে প্রথমটা। তো একটা টেবিলের একটা রো মানে একটা রেকর্ড, যেটা আমি বলছিলাম থিওরি বোঝাতে গিয়ে, বলছিলাম যে টেবিল যখন আসবে তখন বলবো যে একটা রো মানে একটা রেকর্ড। তাহলে রেকর্ড 1 of 4, যদি আমি এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করি, নেক্সট রেকর্ড, তার মানে রেকর্ড কত, 2 of 4, 3 of 4, 4 of 4, মানে 4টা রেকর্ড আছে। এখন আমি নতুন একটা এন্ট্রি এখানে দিতে চাই। তাহলে সাপোজ এই যে লাস্টে দেখেন নিউ ব্ল্যাঙ্ক রেকর্ড, ক্লিক করা মাত্রই একটা ব্ল্যাঙ্ক রেকর্ড আসলো। এখন আমি এসআইডি দিচ্ছি 105, সাপোজ এখানে দিচ্ছি জহিরুল, এমবিএ তো ফিক্সড। এই যে দেখেন জেন্ডার, এখানে ড্রপডাউন মেনু আসবে, সো মেল, সাপোজ 25,000, এবং সে ধরেন 25,000 টাকার মধ্যে 20,000 টাকা পে করছে। তাহলে আমরা কিন্তু একটা প্লিজ, না, এটা এটা আমরা যদি এখানে ডুপ্লিকেট দিই, সাপোজ যদি 101 দিই, কত দিলাম, 101, এটা কি নিতে পারবে? আর 100 অলরেডি অ্যাসাইন না, প্রাইমারি কি তো এটা, না না অটোমেটিক হবে না, না অটোমেটিক হবে না, যেহেতু আমরা অটো নাম্বার দিই না, অটো নাম্বার দিলে অটো হতো। ঠিক আছে, এটা আমরা লিখে দিব তাই বলছিলাম। হ্যাঁ, দেয়া যাবে। আচ্ছা, এবার আসে যে এই যে 105 দিলাম, এতটুকু লিখলাম। এখন যদি আমি সেভ দিই, সেভ দিয়ে আমি ইনফরমেশন নাম দিয়ে সেভ করতেছি, ওকে। তাহলে এখন দেখেন প্রথমে টেবিল, তারপরে কোয়েরিজ, তারপরে ফর্মস। এই যে ফর্মস হচ্ছে ইনফরমেশন টেবিল, আমি এই ফর্মটাকে ক্লোজ করে দিচ্ছি, টেবিলটাকেও ক্লোজ করে দিচ্ছি। এখন যদি টেবিলটাকে ওপেন করি, তাহলে আমরা বুলবুল আহমেদ লিখছিলাম সেটা কিন্তু আসছে, আবার এই যে 105 যে এন্ট্রি দিচ্ছি সেটাও কিন্তু আসছে, আসছে না? তাহলে আমি এগেন যদি এখন ফর্ম ওপেন করি, এখানে যদি নতুন ডেটা এন্ট্রি দিতে যাই, সরাসরি যে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি 1 to 5, তার মানে এখানে নিউ ব্ল্যাঙ্ক রেকর্ড। সো আমি 106, সাপোজ সুমাইয়া, জেন্ডার ফিমেল, সাপোজ 20,000, এবং সে 20,000 পে করে দিছে। যদি এটা দিই সেভ, এখন যদি টেবিলে যাই, এখানে কি আসছে? আসে নাই, কেন আসে নাই বলেন তো? আসে নাই কেন? সেভ দিয়েছি, কিন্তু এইটা তো আগে ওপেন ছিল তাই না, টেবিলটা তো আগে ওপেন ছিল। তাহলে আমাকে হয় এটা ক্লোজ করে নতুন করে ওপেন করতে হবে, অথবা এখানে রিফ্রেশ দিতে হবে। ওকে, আসছে। আচ্ছা, এবার আমাদের সর্বশেষ ফর্ম গেল, সর্বশেষ হচ্ছে রিপোর্ট তৈরি করতে হবে। রিপোর্ট হচ্ছে আমরা যদি প্রিন্ট দিতে চাই, সোফার কিন্তু আমরা যা করেছি কোনো কিছু প্রিন্ট দিতে পারবো না ফর্মাল ওয়েতে। সো স্ক্রিনশট নিয়ে দেওয়াটা সেটা ডিফারেন্ট ইস্যু। আমরা যদি প্রিন্ট দিতে চাই তাহলে অবশ্যই আমাকে রিপোর্ট জেনারেট করতে হবে। তাহলে এখানে বলছে ক্রিয়েট এ রিপোর্ট ফর কোয়েরি মেল, আমরা একটা কোয়েরির জন্য রিপোর্ট করতে চাচ্ছি, আমরা টেবিলের জন্য রিপোর্ট করতে পারবো। ইনফরমেশন টেবিলের জন্য রিপোর্ট করতে বলছে, আর হচ্ছে কোয়েরির জন্য রিপোর্ট করতে বলছে। সো এটা দুইটা দেখলে আমরা রিপোর্ট সম্পর্কে একটা আইডিয়া পাবো। তাহলে আসি আমরা, এগেন চাইলে এগুলো সব ক্লোজ করে দিতে পারি, কোনো সমস্যা নাই। এগুলো সেভ দিলাম, ইয়েস। তাহলে এখন আমরা যাবো হচ্ছে ক্রিয়েট, তাহলে এই যে রিপোর্ট, রিপোর্ট ডিজাইন ব্ল্যাঙ্ক রিপোর্ট, আমরা রিপোর্টে যাচ্ছি আজকের ক্লাসে। তাহলে রিপোর্টে ক্লিক করলে অটোমেটিক কার রিপোর্ট তৈরি হয়েছে, যেহেতু আমাদের ইনফরমেশন সিলেক্ট করা ছিল এই কারণে ইনফরমেশনের রিপোর্ট তৈরি হয়েছে। আমি এটা ক্লোজ করে দিচ্ছি, সেভ করতেছি না সাপোজ, নো। আমি এখন ডিউজের রিপোর্ট চাচ্ছি, যে ডিউজে ক্লিক করলাম, ক্রিয়েট রিপোর্ট, তাহলে কার রিপোর্ট আসলো, ডিউজের। এখন এই কলামগুলো, হ্যাঁ এই কলামগুলো আমি ছোট করতে পারবো, কলাম এগুলো টাইটেল সেট করতে পারবো, কালার করতে পারবো, বোল্ড ইটালিক এগুলো করতে পারবো। সেগুলো আজকে ক্লাসে আমি আর যাচ্ছি না, আপনারা এগুলো একটু দেখবেন। তাহলে এই যে আমাদের একটা রিপোর্ট হলো, এখন আমরা এটা প্রিন্ট দিতে পারবো। ওকে, আমরা আবার কানেক্টেড হতে পেরেছি, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা যেটা দেখাচ্ছিলাম যে রিপোর্ট কিভাবে ফরম্যাট করতে হয়, এখানে কিন্তু আমাদের রিপোর্টের অনেক ডিজাইন এগুলো করা যাবে, এখানে লোগো এগুলো সেট করা যাবে, এগুলো আমরা আপকামিং ক্লাসে দেখবো। আজকের ক্লাসে আমাদের টার্গেট যেটা ছিল
যে একটা বেসিক ডেটাবেজে কি কি থাকে, চারটা পার্ট: টেবিল, কোয়েরিজ, ফর্ম, রিপোর্ট। প্লিজ, এই যে হ্যাঁ, সব সব সেট করা যাবে। তো আমি যেটা বলতেছিলাম যে আজকের ক্লাসে আমাদের টার্গেট ছিল চারটা ডেটাবেজের যে কোর কনসেপ্ট বা চারটা পার্ট সেটার সাথে পরিচয় করিয়ে দেওয়া: টেবিল, ফর্ম, কোয়েরি এবং হচ্ছে রিপোর্ট। তো এই চারটা জিনিসের সাথে আমরা পরিচয় করাতে চাচ্ছিলাম, এই যে টেবিলস, কোয়েরিজ, ফর্মস। এখন রিপোর্ট আমরা এখনো সেভ করি নাই, যদি এখন সেভ করতে যাই, এই যে ডিউস রিপোর্ট এখানে অ্যাক্টিভ আছে, যদি আমরা সেভে যাই তাহলে যে ডিউস, ওকে, তাহলে যে ডিউস রিপোর্টটা কিন্তু সেভ হয়ে গেল। এখন যদি আমি ক্লোজ করে দেই তাহলে এই যে টেবিলস, কোয়েরিজ, ফর্মস, রিপোর্টস। সো ডেটাবেসকে আমরা মেনলি এই চারটার কম্বিনেশনই বলে থাকি। তো আজকে তো একেবারে সিম্পল, কারণ একের অধিক টেবিল আসলেই তখন রিলেশনশিপের ব্যাপার আসবে, তখন কোয়েরিগুলো ধীরে ধীরে ডিফিকাল্ট হবে। তো একটা জিনিস আমি একটু রিপিট করতে চাই, সেটা হচ্ছে আরেকটা কোয়েরিতে যেতে চাই। এখানে ক্রিয়েটে গিয়ে কোয়েরি ডিজাইন এবং এই টেবিলটাকে অ্যাড করতেছি। এখানে আমি সবগুলোকে নিলাম। এখন এমন হতে পারে যে আমার শুধুমাত্র স্টুডেন্টদের আইডি আর নাম আর হচ্ছে সাপোজ ডিউস, এই তিনটা ইনফরমেশন দেখানো দরকার, আর কিছু দেখানো দরকার নেই। আইডি, নেম আর ডিউস, বাকি ফিল্ডগুলো আমার দরকার নেই। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে এমএস ওয়ার্ডে যদি এই ধরনের টেবিল থাকে তাহলে কিন্তু আমার কলাম বা টেবিল আরেকটা কপি পেস্ট করে ওই টেবিল থেকে কলামগুলো রিমুভ করতে হবে, এছাড়া তো কোনো অল্টারনেটিভ ওয়ে নাই আছে। কিন্তু এখানে কিন্তু আমার নতুন কোনো টেবিল তৈরি করতে হবে না, আমার একটা কোয়েরি করলেই হচ্ছে। দেখি আমরা কি কি চাচ্ছি। আমি চাচ্ছি এস আইডি, এস নেম, এই দুইটা চাচ্ছি। প্রোগ্রাম চাচ্ছি না, জেন্ডার চাচ্ছি না, ফিজ চাচ্ছি না, পেজ চাচ্ছি না, ডিউজ চাচ্ছি। ডিউজটা পরে আসতেছি। তো আপাতত আমি সব টিকমার্ক তুলে দিলাম, দুইটা রাখলাম। এই অবস্থা যদি রান করি তাহলে কি আসলো? শুধু এস আইডি, এস নেম। এখন যদি এটাকে আমি রিপোর্ট বানিয়ে প্রিন্ট দিয়ে হয়ে যাবে না? না, বলছি যে মানে এই যে যদি আমার এমএস ওয়ার্ডে সাপোজ এই ফিল্ডগুলো থাকতো, ছয়টা ফিল্ড, যদি বলা হতো যে আইডিয়ার নাম দিয়ে আমাকে প্রিন্ট করতে হবে, তাহলে কি ওই টেবিল থেকে করা পসিবল ছিল? ওই টেবিলটাকে কপি করে আরেক জায়গাতে নিয়ে বাকি কলামগুলোকে ডিলিট করে তারপরে করা পসিবল, তাই নয় কি? কিন্তু ডেটাবেজে কি হচ্ছে, একটা কোয়েরি, জাস্ট একটা কোয়েরি লিখলেই আমার 1 লক্ষ ইনফরমেশন থাকলেও, ডেটা থাকলেও আমার কোনো সমস্যা হচ্ছে না। জাস্ট কোয়েরিটা যদি রাইটলি লিখতে পারি আমার দ্রুত চলে আসতেছে আমার সামনে ইনফরমেশন। তো এখন আমরা যেটা বলছিলাম সেইটাতে যাই, অসুবিধা নাই। ডিজাইন ভিউ, এখন আমরা চাচ্ছি ডিউস। এখন যদি মনে করি যেগুলো আমি নিছি, কেন যদি চাইলে নাও নিতে পারতাম, আমি ক্লোজ করে দেই। যদি আমার টার্গেট থাকে শুরুতেই নিব না, সেটাও হতে পারে। এই যে ক্রিয়েট কোয়েরি ডিজাইন, অ্যাড, ক্লোজ। আমি এসআইডি নিব, এস নেম নিব, আর নিব না, নেই নাই। ঠিক আছে, এখন আমি ডিউস বের করতে চাই। ডিউস ক্লোন। সো আগের মতো আমরা যাব বিল্ডারে। বিল্ডারে যাচ্ছি, বিল্ডারে যাওয়ার পরে আমরা টেবিলে যাচ্ছি, ইনফরমেশন টেবিল, ফিস মাইনাস পেইড। এখানে যদি কোনো এক্সপ্রেশন লিখবো না, এটা রিমুভ করে দিব, ওকে দিব, রান করব। আসছে না? এখন যদি এটা যদি রিপোর্ট চাই তাহলে এটাকে আগে সেভ করে নিব। সেভ করে নিই। সাপোজ এটার নাম দিচ্ছি ইনফো, সাপোজ। ওকে, ডিউজ রিপোর্ট। ওকে, ওকে দিলাম। তাহলে আমার এটা হচ্ছে কোয়েরি, তাই না? তাহলে এই কোয়েরিটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা যাব হচ্ছে ক্রিয়েট রিপোর্ট। হয়ে গেল না? তো এই হচ্ছে মানে বেসিক কনসেপ্ট। তো এখন সর্বশেষ আরেকটা কথা বলি নেই, এই টেবিলের মধ্যে যেটা রো যেগুলো আছে, প্রত্যেকটা রো হচ্ছে একটা করে রেকর্ড। সো ডেটাবেস হচ্ছে বা টেবিল হচ্ছে ইটস এ কালেকশন অফ রেকর্ডস। একটা রো মানে একটা রেকর্ড। আর যদি বলি হোয়াট ইজ রেকর্ড, রেকর্ড হচ্ছে কালেকশন অফ ফিল্ড। যেমন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, যে প্রত্যেকটা রেকর্ড ছয়টা করে ফিল্ড নিয়ে তৈরি হয়েছে। সো যদি বলা হয় হোয়াট ইজ রেকর্ড, তাহলে আমরা বলি রেকর্ড হচ্ছে ইজ এ কালেকশন অফ ফিল্ডস। এখন যদি বলি হোয়াট ইজ ফিল্ড, ফিল্ড মানে হচ্ছে কালেকশন অফ ক্যারেক্টার্স, যে একটা ফিল্ডের মধ্যে অনেকগুলো ক্যারেক্টার লেখা পসিবল, এই জন্য বলা হয় ফিল্ড মানে হচ্ছে কালেকশন অফ ক্যারেক্টার্স। এখন যদি বলি হোয়াট ইজ ক্যারেক্টার, ক্যারেক্টার হচ্ছে কম্পিউটারের ভাষায় একটা বাইট। আমরা কম বেশি সবাই মোবাইল ল্যাপটপ চালাই, যখন আমরা মেমোরি কনসেপ্ট আসে তখন আমরা এই যে র্যাম রম বা হচ্ছে হার্ড ডিস্ক কিনতে গেলে আমাদের কনসেপ্ট কি? গিগাবাইট, টেরাবাইট, এগুলো না, তার আগে ছিল মেগাবাইট, তার আগে ছিল কিলোবাইট, এইগুলোই তো কনসেপ্ট নাকি? তাহলে এই যে এখানে
101, এটা মানে হচ্ছে 3টা ক্যারেক্টার, মানে 3 বাইট। তো আমি একটা কথা বলতেছিলাম যে আমার যদি প্রয়োজন না হয় আননেসেসারি কলাম তৈরি করব না, ইনফরমেশন সেখানে পার্মানেন্ট স্টোর করব না। রিজন কি? রিজন হচ্ছে এখানে তো 6 জন মাত্র, যদি 1 লক্ষ ডেটা থাকে, আমি এখানে একটা কলাম বানালাম, সেই কলামে যদি 5টা করে ক্যারেক্টার আমি সেভ লিখি, তাহলে যদি 1 লাখ হয়, 1 লাখ ইন্টু 5, তার মানে কত? 5 লাখ না? 5 লাখ ক্যারেক্টার না? 5 লাখ ক্যারেক্টার, মানে 5 লাখ ক্যারেক্টার মানে হচ্ছে 5 লাখ বাইটস। 5 লাখ বাইটস, তার মানে 5 লক্ষ বাইট জায়গা প্রয়োজন ওইটাকে সেভ করার জন্য, আমার মেমোরি থাকতে হবে। তো আমাদের 1024 বাইটে হচ্ছে 1 কিলোবাইট। 1024 বাইটে কত? 1 কিলোবাইট। আবার 1024 কিলোবাইটে হচ্ছে 1 মেগাবাইট। 1024 মেগাবাইট হচ্ছে 1 গিগাবাইট। 1024 গিগাবাইটে হচ্ছে 1 টেরাবাইট। তো এই যে আমার 5 লক্ষ বাইট আমার যে ওয়েস্ট হবে, আমি অপ্রয়োজনে কেন সেইটা ওয়েস্ট করব? আমার মেমোরি তাহলে ওভারলোড হবে না? তো এই জন্য ডেটাবেজের যদি বলে ক্ষুদ্রতম ইউনিট কি, ক্ষুদ্রতম ইউনিট কোনো কোনো, কেউ কেউ বলে ক্যারেক্টার বা বাইট, কেউ কেউ বলে বিট, কারণ বাইটের ছোটটা হচ্ছে বিট। যে 1 বাইট মানে হচ্ছে 8 বিটস, যে 8টা করে বিটস, 0 1-এ যেটা কনভার্ট করে, এগুলো একেবারে মানে মেশিন ল্যাঙ্গুয়েজের কথাবার্তা বা ইন্টারনাল অপারেশনের কথাবার্তা, ওই পর্যন্ত না যাই। আমি আপাতত যেটা বলতে চাচ্ছিলাম যে টেবিলের মধ্যে কি থাকে, অনেকগুলো রেকর্ড থাকে। যদি কেউ বলে রেকর্ড কি, রেকর্ড মানে হচ্ছে অনেকগুলো ফিল্ডের সমন্বয়। যদি বলে ফিল্ড কি, ফিল্ড হচ্ছে একটা পার্টিকুলার ফিল্ড যেখানে কতগুলো ক্যারেক্টার থাকতে পারে। ক্যারেক্টার কি, ক্যারেক্টার মানে হচ্ছে কম্পিউটার ভাষায় 1 বাইট, সিঙ্গেল ক্যারেক্টার মানে 1 বাইট। এখন যদি বলি, আপনার যদি একটা কোশ্চেন করি, সাপোজ আজকে ক্লাস শেষে, যে আলিজা এটাকে আমার এই কম্পিউটার মেমোরিতে স্টোর করতে গেলে কতটুক জায়গা দরকার মেমোরি, কে বলতে পারবেন আনসারটা? শুধু আলিজা শব্দটা আমি 6 বাইটস, এটা হচ্ছে আনসার। সো এই ধরনের কম্পিটিটিভ এক্সামে এই ধরনের কোশ্চেন কিন্তু পাবেন বিভিন্ন ইন্টারভিউতে বা এক্সাম। এই যে ক্যারেক্টার কয়টা, ঠিক আছে, 1 ক্যারেক্টার মানে হচ্ছে 1 বাইট। 1 ক্যারেক্টার মানে হচ্ছে 1 বাইট, সো 6 ক্যারেক্টার মানে 6 বাইট জায়গা তার দরকার এই আলিজাকে স্টোর করতে গেলে। সব জায়গাতে সেম, সব জায়গা, হ্যাঁ সব জায়গাতে সেম, সব জায়গাতে সেম, ঠিক আছে। যেমন এই যে এখানে এমএস ওয়ার্ড আছে, এখানে এমএস ওয়ার্ড আছে, ধরেন আপনার আমি যে লিখতেছি সাপোজ এই এ লেখা মানে কিন্তু কম্পিউটার মেমোরিতে 1 বাইট জায়গা থাকতে হবে, তা নাহলে এ স্টোর করতে পারবে না, ঠিক আছে। তো এই ক্যারেক্টারের জন্য আবার কোড আছে, এসকি কোড বলে। যে সাপোজ আপনার কিবোর্ডের যেই এ কিটা আছে এটা নষ্ট হয়ে গেছে কোনো কারণে, তো এখন আপনার লিখতে হবে। এখান থেকে তো অবশ্যই সিস্টেম থেকে কিবোর্ড নিয়ে লিখতে পারবো, কিন্তু আমার কিবোর্ড থেকে লিখতে চাচ্ছি আমার আপার কেস লেটারের এটা, কিন্তু আমার এর কিটা নষ্ট হয়ে গেছে, কেউ লিখতে পারবেন? আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, এই যে সাপোজ এ লিখলাম, এ এটা একটা ক্যারেক্টার না, আমি কিবোর্ড থেকে লিখছি, এখন আমার কিবোর্ডটার এ ক্যারেক্টার, এ যেই কিটা এটা নষ্ট হয়ে গেছে, কিন্তু আমার এখন এটা লিখতে হবে, আমি কিবোর্ড থেকে লিখতে হবে, অন্য কোথাও যাওয়া যাবে না, তাহলে কিভাবে লিখবো কেউ বলতে পারবেন? কেউ কি জানেন? মানে সিম্বল নিয়ে আসবেন ইনসার্ট থেকে? না, কিবোর্ড থেকে লিখতে হবে, কিবোর্ড থেকে লিখতে হবে, এ কিটা নষ্ট, বাট আমাকে এ লিখতে হবে। মাউস তো বললামই, মানে লিখতে হবে, কিবোর্ড থেকে লিখতে হবে। এ কিটা নষ্ট হয়ে গেছে কিবোর্ডে, কিন্তু আমাকে এ লিখতে হবে কিবোর্ড থেকে। রাইট। তাহলে আমি দেখেন লিখি, আপনাদের শিখিয়ে দেই, ভবিষ্যতে কখনো কাজে লাগতে পারে। কিবোর্ডে যে অল্ট কি আছে, মানে অল্টারনেট যে কিটা আছে, অল্টারনেট এএলটি আছে না? এই এএলটি একটা ফিঙ্গার দিয়ে ধরে রাখবেন, এরপরে 6 5 প্রেস করবেন, তাহলে দেখবেন যে আপনার হয়ে গেছে এ। 6 5, আবারও বলি, তাহলে 6 6 মানে 66, অলটা ধরে আপনি 6 5 প্রেস করে আপনার ছেড়ে দিবেন, দেখবেন যে আপনার এ হচ্ছে। কি বলছি বুঝতে পারছেন? তার মানে এ ইকুইভ্যালেন্ট টু 65,
আমি বলে দিচ্ছি, এই ইকুইভ্যালেন্ট 65 আর এই ইকুইভ্যালেন্ট হচ্ছে 97। তার মানে এখানে 65 টু 90 হচ্ছে এ টু জেড, এটা হচ্ছে 97 টু 122, মানে এ টু জেড। এগুলো কি আসলে? এগুলোকে বলে হচ্ছে, মানে কম্পিউটার যেভাবে কাজ করে ইন্টারনালি, সেগুলো হচ্ছে এসকি কোড। যদি নেটে সার্চ দেন এসকি চার্ট বা এসকি কোড চার্ট দিয়ে, তারা সবগুলো শর্টকাট পেয়ে যাবেন যে এর ইকুইভ্যালেন্ট কত 65, তাহলে বি হচ্ছে 66, এক করে বাড়বে আর কি। তো যাই হোক, আর এটা নিজেরা ট্রাই করে দেখেন কিবোর্ডের মধ্যে। আচ্ছা, নিজেরা ট্রাই করে দেখেন, আমি তো বলেই দিলাম রেকর্ডের মধ্যে আছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আগামী ক্লাস আমাদের কিন্তু, নেক্সট ক্লাসটা কিন্তু আগামী মঙ্গলবার, এই ফ্রাইডেতে ক্লাস হচ্ছে না। হ্যাঁ, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।